প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমি আসিফ বিন আলী আমেরিকার আটলান্টা শহর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবালিস্ট পডকাস্টে। আজকে আমাদের এই গ্লোবালিস্ট পডকাস্টে আমার অতিথি হিসেবে আমার সাথে যুক্ত হয়েছেন সারোয়ার তুষার। সারোয়ার তুষার তিনি যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক কমিটি। সারোয়ার তুষারের পরিচয় শুধুমাত্র যে তিনি এখন নাগরিক কমিটির সাথে রাজনৈতিকভাবে যুক্ত আছেন তা নয়। বিগত বেশ কয়েক বছর ধরে তিনি বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক চর্চার জগতে সরাসরি অংশগ্রহণ করেছেন এবং তার জায়গা থেকে নানাভাবে বাংলাদেশে আমাদের সমাজ, ভাষা, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি এই নিয়ে যে রাজনৈতিক আলাপ আলোচনা তার জ্ঞান উৎপাদন প্রক্রিয়ায় তিনি সরাসরি অংশগ্রহণ করেছেন এবং অবদান রেখেছেন। সারোয়ার তুষার, আপনাকে স্বাগত আমার এই শোতে। আপনাকে ধন্যবাদ আসিফ ভাই। ইটস আ প্লেজার ফর মি। সারোয়ার তুষার, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন। আপনি জাতীয় নাগরিক কমিটির একজন যুগ্ম আহ্বায়ক এবং আপনি মিডিয়াতে রেগুলার নাগরিক কমিটির দিক থেকে কথা বলেন, নিয়মিত আপনার মতামত শেয়ার করেন। আমি আপনার কাছে প্রথম যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, ছাত্রদের রাজনৈতিক দল কবে নাগাদ আসবে? ধন্যবাদ আসিফ ভাই। এটা এখন সবার আগ্রহের একটা জায়গা যে ছাত্রদের রাজনৈতিক দল কবে আসবে। কারণ হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে যারা অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে বিভিন্ন এর আগে, ইতিহাসের 69 কিংবা 90, তারা অভ্যুত্থানের পরে, গণ অভ্যুত্থানের পরে আর আবার রাজনৈতিক ভাবে নিজেদেরকে সংগঠিত করতে চায় নাই। তাদের কারো কারো আগে রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল, তারা সেই রাজনীতিতে ফেরত গেছে, অথবা কেউ কেউ ছাত্র, তাদের ছাত্র জীবনের যে স্বাভাবিক জীবন সেটাতে আহ, মানে ইনভলভ ছিলেন। এবারই প্রথমবারের মতো 24 সালে যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, যে ছাত্র শক্তি, তরুণ যে নেতৃত্ব, তারা একটা ঘোষণা দিয়েছেন যে তারা রাজনৈতিক দল করবেন, এবং তারা ইন্টারেস্টিংলি অভ্যুত্থানের পরে একটা নতুন রাজনীতি নিয়ে হাজির হয়েছেন, যেটা বাংলাদেশেও এর আগে কখনো দেখা যায়নি। তো সেই দিক থেকে তারা এখন বলেছেন তাদের দিক থেকে যে ফেব্রুয়ারি মাঝামাঝি কিংবা হয়তো এটা সর্বোচ্চ ফেব্রুয়ারি শেষ নাগাদ, অর্থাৎ রোজার আগেই, যেহেতু আমাদের মার্চ মাসে শুরু হবে রোজা, রোজা পাবো আমরা তখন। তো সেই রোজার রোজার আগেই একটা রাজনৈতিক দল, বাংলাদেশে নতুন একটা রাজনৈতিক দল জনগণ দেখতে পাবে, এরকম আশা করছি আমি। আমিও আগে থেকেই শুভকামনা জানিয়ে রাখছি ছাত্রদের এই নতুন রাজনৈতিক উদ্যোগকে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল থাকা উচিত। আওয়ামী লীগ, বিএনপি বা জামায়াত এর মধ্যে শুধু সীমাবদ্ধ নয়। বাংলাদেশে যদি অনেকগুলো রাজনৈতিক দল থাকে তাহলে যে সুবিধাটা হবে, তারা তাদের নিজস্ব রাজনৈতিক এজেন্ডা জনগণের সামনে গিয়ে উপস্থাপন করবে। অনেকগুলো অপশনের মধ্যে থেকে জনগণ চুজ করবে যে কে শাসন ক্ষমতার দায়িত্বে আসবে। তো সেই প্রেক্ষাপট থেকে আমি অবশ্যই ছাত্রদের এই রাজনৈতিক দলকে আগাম শুভেচ্ছা জানিয়ে রাখছি। স্যার তুষার, গত 5 মাস ধরে একরকম প্রফেশনালি ফলো করছি আপনাদের কথাবার্তা। দুইটা কারণ, একটা হচ্ছে যে আমার এখনকার যে গবেষণার বিষয় সেটা হচ্ছে এই আন্দোলন, এবং সেখানে একটা বড় অংশ হচ্ছে যে এই ছাত্র নেতারা তারা কি বলছেন, কি ধরনের কথা বলছেন, কোথায় কি ধরনের পোস্ট করছেন, এবং এটা আর্কাইভিং এর কাজের সাথেও আমি খানিকটা জড়িত। তো সেইখানে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে আমাদের ছাত্র নেতৃত্ব এবং আপনারা যারা কথা বলছেন, আপনারা অনেক বেশি কথা বলছেন ইতিহাস নিয়ে, আইডিওলজি নিয়ে, এবং এই যে আলাপগুলো এগুলো বারবার চলে আসছে, এবং আলাপগুলো আসলে শুনতেও ভাল লাগে, মানুষও অংশগ্রহণ করে, এটা ঠিক। কিন্তু আমরা আপনাদের বয়ানে, আপনাদের আলাপ আলোচনায় অর্থনৈতিক সংকট কিভাবে মোকাবেলা করা হবে, তারপরে হচ্ছে যে নারী নীতি কি হবে, স্বাস্থ্য নীতি কি হবে, কিংবা শিক্ষা এবং স্বাস্থ্য, জনগণের যে অধিকার সেই অধিকারগুলো জনগণ কেমনভাবে পাবে, এই সম্পর্কিত পলিসি আলাপ দেওয়া অথবা এই সম্পর্কিত প্রোগ্রাম নিয়ে আলাপ আলোচনা করার খুব একটা আগ্রহ দেখছি না। এটার কি কোনো বিশেষ কারণ থাকতে পারে? না, একেবারে বিশেষ কোনো কারণ নাই। ইতিহাস নিয়ে যে আলোচনাটা বা আমাদের দিক থেকে যে বিভিন্ন সময় যে মন্তব্যের কথা আপনি বলেছেন, এটার একটা কারণ হচ্ছে যে বাংলাদেশে অভ্যুত্থানগুলো ঘটে মূলত কতগুলো ঐতিহাসিক সংকটের কারণে। গণ অভ্যুত্থানগুলো ঘটে এবং তারপরে আমরা আবার আগের মতো একটা শাসন ব্যবস্থা ফেরত যাই। তো সেটা কেন ঘটে বারবার, আমার আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এবারের যে গণ অভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব, তাদের কাছে এই ইতিহাসটা পরিষ্কার আছে, তাদের এই ইতিহাস সম্পর্কে নিজেদের একটা বোঝাপড়া আছে। সেটা গণঅভ্যুত্থানের আগে থেকেই ছিল। তারা, আপনি জানেন যে তারা অনেকেই বিভিন্ন ধরনের স্টাডি সার্কেল করেছে, তো সেই কারণে তারা বাংলাদেশের ইতিহাস থেকে বারবার উদাহরণ টানে এবং নিজেদের ন্যায্যতা তৈরি করার চেষ্টা করে যে এই কারণে আমরা এই কাজটা করছি। এটা একটা কারণ হতে পারে আমার কাছে মনে হয়। এর বাইরে আপনি যেগুলো বলেছেন যে বিভিন্ন পলিসি সংক্রান্ত ব্যাপার, রাষ্ট্রীয় পলিসি, স্বাস্থ্যনীতি, শিক্ষানীতি, আহ, ইকোনমিক নীতি কি হবে, হুম, সেগুলো নিয়ে হয়তো তারা সেভাবে কথা বলেন। তার কারণ হচ্ছে, এটা তো ধরেন যখন একটা রাজনৈতিক দল আসবে, তখন তারা বেশ কিছু কর্মসূচি সামনে নিয়ে আসবে। সেইখানে কিন্তু আপনি কর্মসূচিগুলো শুধু ইতিহাস কিংবা ইডিওলজি ভিত্তিক দেখবেন না, একেবারেই সেগুলোতে তেমন একটা গুরুত্ব থাকবে না। কারণ আমরা প্রথমত শুরু থেকে বলেছি যে
আমাদের রাজনীতিটা কোনো মানে লেফট কিংবা রাইট ইডিওলজি, বাংলাদেশের অর্থে যে ধরনের লেফট কিংবা রাইট ইডিওলজিক্যাল পলিটিক্স আছে সেই ধরনের হবে না। এটা হবে একটা সিটিজেন সেন্ট্রিক পলিটিক্স, যেখানে অধিকার, মর্যাদা এবং এই ধরনের ব্যাপারগুলো থাকবে, ডিগনিটি, এই প্রশ্নগুলো থাকবে। তো সেটা হচ্ছে কর্মসূচিতে তার একটা প্রতিফলন অবশ্যই থাকবে, যে স্বাস্থ্যনীতি কি, মানে আমাদের একটা যে স্টেট প্রকল্প, রাষ্ট্র প্রকল্প, সেটা আপনি কর্মসূচিতে তার রিফ্লেকশন দেখতে পাবেন। এবং সেটা নিয়ে কাজ চলছে, এখনো কাজ চলছে। আশা করি যখন আমরা আত্মপ্রকাশ করতে পারবো দল হিসেবে, তখন সেখানে এগুলো সবাই দেখতে পাবে। তো সে কারণে আর কি, মানে যেহেতু অভ্যুত্থানের পরের উদ্যম থাকে, এই উদ্যমটার মধ্যে বেশি কথা ঐতিহাসিক প্রেক্ষাপটটা চলে আসে। এটা এটা চলে আসে আর কি, ছাত্র নেতৃত্বের মেজাজটা ওইরকম থাকে, এটা তো আপনি বুঝবেন। কিন্তু যারা রাজনৈতিক দলের পলিসি প্রণয়ন করছেন, তারা এই ব্যাপারটা খেয়াল রাখছেন যে এই ধরনের নীতিগুলো কি হবে, কিভাবে আপনি রাষ্ট্রটা চালাবেন। কারণ সেটা ছাড়া তো আপনি সেটা দেখাতে না পারলে আসলে জনগণ বা বিশেষত শিক্ষিত তরুণ অংশ, তারা কেন আপনার প্রতি আকৃষ্ট হবে? মানে আপনি নতুন কি তাদেরকে দেবেন? তো সেটা আমি মনে করি যে একটু রাজনৈতিক দল হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আমি আশাবাদী যে আপনাদের যখন নতুন রাজনৈতিক দলটা আসবে তখন আপনারা এই নিয়ে আরো বিস্তারিত আলাপ আলোচনা করবেন। তবে দেখেন, এই ধরনের আলাপ আলোচনার জন্য যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে যে প্রফেশনাল ক্লাসের দরকার হয়। অর্থাৎ আপনি যে শিক্ষানীতিটা দিচ্ছেন তার জন্য ওই এরিয়াতে যারা এক্সপার্ট তাদেরকে ইনক্লুড করতে হয়। তারপরে হচ্ছে যে আপনি যে অর্থনৈতিক নীতিগুলো দিবেন সেখানে যারা এক্সপার্ট তাদেরকে ইনক্লুড করতে হয়। এখন পর্যন্ত আপনাদের যতগুলো পাবলিক গ্যাদারিংস আমি ফলো করেছি সেখানে আমি খুব একটা প্রফেশনাল ক্লাসের উপস্থিতি দেখিনি। আমি যাদেরকে দেখেছি তারা প্রত্যেকেই মানে অত্যন্ত সাহসী ছাত্র নেতৃত্ব, এবং তারা মানে রাজনৈতিকভাবে অত্যন্ত সবল এবং সক্ষম। কিন্তু যখন আমরা এই যে প্রফেশনাল ক্লাসের ইনক্লুশনের ব্যাপারটা দেখছি, গত 6 মাসে এই পরিমাণটা হয়তোবা আশানুরূপভাবে আমরা দেখতে পাইনি। এইটার কি কোনো বিশেষ কারণ আছে, বা আপনারা কি ভাবছেন যে নতুন দলটা যখন আপনারা করবেন তখন আপনারা সেখানে আরো বেশি সংখ্যক বিভিন্ন প্রফেশনের ব্যাকগ্রাউন্ডের মানুষদেরকে, তাদের এক্সপার্টিজকে অফিসিয়ালি ইনক্লুড করার ব্যবস্থা করবেন? না, ডেফিনেটলি আমাদের তো যেমন এখন যে জাতীয় নাগরিক কমিটির পর্যায় থেকে আমাদের বেশ কিছু সেল আছে এবং বেশ কিছু উইং আছে। তো সেখানে লিগ্যাল উইং, তারপর হচ্ছে আপনার শিক্ষা রিলেটেড উইং, এডুকেশন উইং, এমনকি ইঞ্জিনিয়ার্স উইং, এই ধরনের অনেকগুলো উইং হয়েছে। এবং সেখান থেকে এটার মধ্যে দিয়ে আমরা পেশাজীবীদের আসলে যুক্ত করার চেষ্টা করছি। এবং পলিসি মেকিং এর ক্ষেত্রে, এডুকেশন কিংবা এই ধরনের পলিসির ক্ষেত্রে আসলে তাদের ইনপুটটাই বেশি নেওয়া হবে। অর্থনৈতিক পলিসির ক্ষেত্রে আমরা অর্থনীতিবিদ এখানে যারা এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে আমাদের কাছে মনে হচ্ছে, তাদের সাথে কথাবার্তা চলছে এবং সেখানে আমরা তাদের ইনপুট নিচ্ছি। আহ, এবং এবং একাধিক ইনপুটও নিচ্ছি, সেখান থেকে হয়তো একটা শেষ পর্যন্ত একটা ব্যাপার দাঁড়াবে। আর এমনিতে আপনি যেটা বললেন যে এই মুহূর্তে কম কিনা তাদের পার্টিসিপেশন, এই মুহূর্তে কম এই কারণে মনে হতে পারে যে আমাদের অন্তত পাবলিক প্রোগ্রাম যেগুলো হয়েছে সেগুলো বেশিরভাগই হয়েছে আসলে মাঠ পর্যায়ের প্রোগ্রাম। তো মাঠ পর্যায়ের প্রোগ্রাম একটা নতুন, যখন আপনি সংগঠন গড়ে তুলছেন তখন স্বাভাবিকভাবেই যারা সরাসরি রাজনৈতিক দলটা করবে তাদের একটা বেশি আনাগোনা হয়তো দেখা যাচ্ছে। কিন্তু এর বাইরেও আমরা প্রফেশনালসদের সাথে যুক্ত হওয়ার জন্য নানা ধরনের পরিসর তৈরি করছি। এর মধ্যে এই যে আমি যে উইং গুলোর কথা বললাম কিংবা সেল গুলোর কথা বললাম, আর যেমন আমাদের ডাক্তারদের নিয়ে কিন্তু আমাদের অনেক কাজ হয়েছে, অনেক কাজ হচ্ছে। তারপর আমাদের একটা শক্তিশালী ইঞ্জিনিয়ার্স উইংও দাঁড়াচ্ছে। এটা সত্যি যে ইকোনমিক মানে এজেন্ডা গুলো কি হবে সেটা হয়তো আমরা এখনো সেভাবে বড়সড় আকারে হাজির করতে পারিনি। তবে আমরা আশা করছি যে রাজনৈতিক দল হওয়ার আগেই আমরা এ নিয়ে একটা বড় ধরনের আলোচনা, যেমন ধরা যাক এখন অনেক ধরনের সংস্কারের কথাবার্তা হচ্ছে, কিন্তু একটা জিনিস আমাদের কাছে মিসিং মনে হয় যে অর্থনৈতিক সংস্কারটা, মানে বাংলাদেশের সামনের অর্থনৈতিক কাঠামোটা কেমন হবে, এটা নিয়ে কিন্তু খুব একটা আলোচনা, মানে খুব একটা না, আসলে আলোচনা হচ্ছে না। সে অর্থে একটা শ্বেতপত্র, দুর্নীতির একটা শ্বেতপত্র জমা দেওয়া হয়েছে গভর্নমেন্টের কাছে, কিন্তু সেটা তো একটা মানে আগের সেটা নিয়ে অনেকে অনেক প্রশ্ন আছে, যেটা একটু বেশি গড়পড়তা হয়ে গেছে, পত্রিকার রিপোর্টিং এর উপর বেশি নির্ভরশীল, এই ধরনের। হ্যাঁ, কিন্তু একটা থাকে না যে একটা রোড ম্যাপ, আগামীর আমার অর্থনৈতিক চিত্রটা আমি এরকম দেখতে চাই, সেটা কিন্তু হয় না। তা আমরা এটা নিয়ে অলরেডি কাজ করছি এবং আশা করছি যে রাজনৈতিক দল হওয়ার আগেই, অর্থাৎ সামনের আগামী 2 সপ্তাহের মধ্যে আমরা অর্থনীতি নিয়ে একটা বড় ধরনের আলোচনার আয়োজন করতে চাই এবং সেখান থেকে একটা পলিসি সাজেশন আমরা তৈরি করব। এটারই একটা ফলো আপ কোয়েশ্চেন। বাংলাদেশে দেখা যায় যে প্রফেশনাল ক্লাসগুলো ইদার আওয়ামী লীগের সাথে কাজ করেছিল, অথবা এখন বিএনপিরও একটা বড় প্রফেশনাল ক্লাস রয়েছে, এবং তাদের নিজস্ব একটা ফেস ভ্যালু রয়েছে। তারা বিভিন্ন আলাপ আলোচনায় তাদের জায়গা থেকে তাদের অভিজ্ঞতা, তাদের এগুলো যুক্ত করে থাকেন। আপনারা যখন এই প্রফেশনাল ক্লাসের কাছে রিচ আউট করছেন, আপনারা কেমন সাড়া পাচ্ছেন?
আপনারা কেমন এক্সপেক্ট করছেন যে তারা আপনাদের সাথে কতটুকু যুক্ত হবে? কারণ যেহেতু এটা আলাপটা হচ্ছে নতুন রাজনৈতিক দলের, সেখানে যে জিনিসটা হচ্ছে যে আসলে কে আপনার সাথে পাবলিকলি যুক্ত হবে আর কে আপনার সাথে পাবলিকলি যুক্ত হবে না। তো এই প্রক্রিয়াটাতে আপনারা কতটুকু সাড়া পাচ্ছেন? আসিফ ভাই, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশেষত যেহেতু আপনি জানেন যে ছাত্ররা যে রাজনীতির কথাটা, অন্তত তাদের এসেন্সটা হচ্ছে এরকম যে তারা একটা নতুন বন্দোবস্ত বলছে তারা, অর্থাৎ একটা নতুন ব্যবস্থা তারা গোড়াপত্তন করতে চায়। এবং আপনি খুব রাইটলি বলেছেন যে এখানকার সিভিল সোসাইটি হিস্টোরিক্যালি মোস্টলি আওয়ামী লীগের সাথে ইনভলভড। এবং এখন এবারকার গণ অভ্যুত্থান তো অনেকগুলো প্রশ্নের মীমাংসা আকারে হাজির হওয়ার চেষ্টা করেছে, সেখান থেকে কিন্তু এই পুরনো যে সিভিল সোসাইটি, তাদের কিন্তু এক ধরনের ফল ঘটেছে। মানে একটা আবার নিউ একটা সিভিল সোসাইটি ইমার্জিং, তারা ইমার্জ করছে, তারা নিজেরাও এখনো পরিসর তৈরি করার চেষ্টা করছে। তো সেখান থেকে এই নতুন রাজনীতি, মানে যেটা আসলে ব্যবস্থা পরিবর্তনের রাজনীতি, একটা মোর জাস্ট এবং ইকুইটেবল একটা পলিটিক্যাল সিস্টেম, এটার সাথে অ্যালাইন ফিল করবে এই ধরনের সিভিল সোসাইটিও কিন্তু এখনো, আমি বলবো যে বিকাশমান, পুরোপুরি বিকশিত হয় নাই। ফলে এটা একটা চ্যালেঞ্জ যে আমরা নতুন কাদের পাবো বা কারা আমাদের সাথে আসবে। অনেকেই যোগাযোগ করছে, কিন্তু সেটা এখন ধরা যাক একটা শক্তিশালী আওয়ামী লীগের যে ধরনের সিভিল সোসাইটিটা যত শক্তিশালী বা যত হৃষ্টপুষ্ট মনে হয়, সেটা এখনই তা না, কিন্তু এটাকে একটু সময় দিতে হবে। মানে আমি মনে করি যে আরো আগামী 4-5 বছরের মধ্যে বাংলাদেশের জনপরিসরে আমরা একটা নিউ সিভিল সোসাইটি দেখতে পাবো, এবং যার অনেক আলামত আসলে এখনই দেখা যাচ্ছে। এবং তাদের, আমি মনে করি যে দুটো ব্যাপার এখানে, একটা হলো কারা আমাদের সাথে সরাসরি ইনভলভ থাকবে বা সমর্থন করবে, আরেকটা হচ্ছে তাদের কথাবার্তার মধ্যে বা কার্যক্রমের মধ্যে, চিন্তার প্রক্রিয়ার মধ্যে দিয়ে এমন একটা ন্যারেটিভ কিংবা এমন কিছু ব্যাপার চলে আসবে যেটা আসলে অটোমেটিক্যালি নিউ পলিটিক্যাল দলটাকেই হেল্প করবে। মানে আপনি দেখবেন যে সিভিল সোসাইটি যেটা আওয়ামী লীগের সাথে ছিল, তারা সবাই যে খুব সরাসরি আওয়ামী লীগার এরকম না, কিন্তু অনেকে আছে খুব অচেতন আওয়ামী লীগার, মানে এই অর্থে অচেতন যে তাদের চিন্তা প্রক্রিয়া এবং তাদের চিন্তা বিশ্ব তাদেরকে আওয়ামী লীগের দিকে ঠেলে দেয়। হ্যাঁ, যে চিহ্ন ব্যবস্থার মধ্যে তারা বিলং করে সেটা আসলে আওয়ামী লীগকে সার্ভ করে। একইভাবে নতুন আকাঙ্ক্ষা নিয়ে যে সিভিল সোসাইটি আসবে বা আসছে, তাদের কথাবার্তা কিন্তু, মানে যখনই আপনি কিনা এক্সিস্টিং সিস্টেমের ক্রিটিক করবেন, ধরা যাক, হ্যাঁ, তখন সেটা কার দিকে যাবে? যারা নতুন সিস্টেমের জন্য রাজনীতি করতে চাইছে তাদের দিকেই তো যাবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো এখনো কিন্তু পুরোপুরি ডিসাইড হয়েছে আমি এরকম বলবো না, আমাদের এর জন্য সময় দিতে হবে। কারণ একটা ব্যাপার ঘটেছে, এই অভ্যুত্থানটা এত এত তীব্র আকাঙ্ক্ষা নিয়ে সমাজে হাজির হয়েছে যে আমাদের মধ্যে একটা জিনিস কাজ করছে যে আজকেই তো আমার একটা পারফেক্ট বাংলাদেশ পাওয়ার কথা। কিন্তু এটা আপনি খুব ভালো করে জানেন যে এটা আজকে আমরা পাবো না, আমাদেরকে এটার জন্য সময় দিতে হবে। জাস্ট ওই সিস্টেম, ওই স্ট্রাকচার, ওই কালচারাল হেজিমনি কিন্তু এখনো, কিংবা ওই এমনকি ওই ইকোনমিক স্ট্রাকচার কিন্তু এখনো মোটা দাগে রয়ে গেছে, অক্ষুণ্ণ আছে। শুধুমাত্র এটা যিনি প্রধান ব্যক্তিত্ব ছিলেন, গণহত্যাকারী শেখ হাসিনা, তিনি বিদায় নিয়েছেন, তার দল এখন আন্ডারগ্রাউন্ডে, কিন্তু ওই সিস্টেমটা এখনো বহাল আছে। এবং তারা নতুন করে যারা পুরনো রাজনীতি করতে চাচ্ছে বা করবে, তাদের সাথে এক ধরনের আঁতাত করার চেষ্টা করছে। ইন দ্য মিন টাইম আবার নতুন একটা অর্গানিক সিভিল সোসাইটি, অর্গানিক মানে শিক্ষিত শ্রেণী বা বুদ্ধিজীবী শ্রেণী, তারা গড়ে ওঠার চেষ্টা করছে। এই ফাইটটা চলবে মানে একটা স্টেটের মধ্যে। আমি এখানে আপনাকে একটু বলতে পারি যে গ্রিক সোশ্যোলজিস্ট, উনি আলথুসারের ছাত্র ছিলেন, তার নাম হলো নিকোস পোলান্তাস, খুবই বিখ্যাত ছাত্র আলথুসারের। তিনি কি এই কথাটা বলছিলেন যে রাষ্ট্র হচ্ছে একটা শ্রেণী সংগ্রামের দায়রা, মানে এর মধ্যেই ঘটছে এই কনস্ট্যান্ট ফাইটটা। তো এটা আমাদেরকে আরো সামনে, আমরা এটা চলতে থাকতে দেখবো আর কি। আপনি চমৎকার বলেছেন এই পয়েন্টটা, যে আসলে 5 আগস্টের পরে বাংলাদেশের একটা অংশ সিভিল সোসাইটি তারা অনেকটাই অপ্রাসঙ্গিক হয়ে গেছেন। এবং তার অন্যতম একটা কারণ হতে পারে যে তাদের অবস্থান, যখন এটা আসলে জনগণের সাথে অবস্থান নেওয়ার কথা ছিল, গণতন্ত্রের পক্ষে, অনেকেই হয়তোবা সেই অবস্থানটা নেননি, যেটা তাদের অনেককেই অপ্রাসঙ্গিক করে ফেলেছে। এবং সেই জায়গা থেকে আবার একটা নতুন সিভিল সোসাইটির উত্থানও ঘটছে। এবং এই সিভিল সোসাইটির একটা বড় অংশ তরুণ, এই সিভিল সোসাইটির একটা বড় অংশ আহ, অনেক বেশি প্রতিশ্রুতিশীল। আমার একটা ছোট্ট সমালোচনা আছে যে আমার মনে হয় যে আগামী কয়েক বছর আমাদেরকে একটু দেখতে হবে যে এই সিভিল সোসাইটি কতটুকু ম্যারিট বেসড এবং কতটুকু হচ্ছে পপুলিজম বেসড। কারণ যে মানে যে প্রবণতাটা আমি যখন আমার আশপাশের ইন্টেলেকচুয়াল চর্চার জায়গাগুলো দেখছি, সিভিল সোসাইটি ইউজুয়ালি হওয়া উচিত মেরিট বেসড, কিন্তু এখানে একটা সার্টেন লেভেলের পপুলিজম আমরা দেখতে পাচ্ছি। তো আপনি নিজেও মানে আমি আপনাকে মোর ইন্টেলেকচুয়াল হিসেবেই কনসিডার করি, বিকজ আমাদের প্রিভিয়াস যে এঙ্গেজমেন্টগুলো হয়েছিল সেখানে আপনি এই জায়গাগুলো নিয়ে অনেক কথাবার্তা বলেছেন।
আমার মনে হয় যে এটা আসলে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, এবং এটা আরো দেখার জন্য যে এই যে নতুন যে সিভিল সোসাইটিটা আসবে সেটা কতটুকু মেরিট বেসড হয়ে তৈরি হবে এবং তারা কিভাবে নতুন রাজনৈতিক বন্দোবস্তে যুক্ত হবে। সারোয়ার তুষার, আপনার কাছে এর পরের আমার যে জানার জায়গাটা সেটা হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে। আমি যদি অ্যাজ আ স্টুডেন্ট অফ পলিটিক্যাল কমিউনিকেশন আমি যদি দেখি যে পলিটিক্যাল কমিউনিকেশনের যে শব্দগুলো দিয়ে মানুষের সাথে কমিউনিকেট করে, বিএনপি যেমন এখন যে শব্দটা ব্যবহার করছে সেটা হচ্ছে 31 দফা, এটা তাদের একটা শব্দ হয়ে গেছে। আহ, জামায়াত হয়তো বা তাদের মতন একটা শব্দ ব্যবহার করছে। আপনাদের দিক থেকে বারবার নতুন বন্দোবস্ত এই কথাটা আসছে। আমি এখন পর্যন্ত মানে নতুন বন্দোবস্ত নিয়ে আপনাদের অনেক আলাপ আলোচনা শুনেছি, হ্যাঁ, ফেসবুকে, স্ট্যাটাসে, বিভিন্ন টেলিভিশন টক শোতে। বাট এই ব্যাপার নিয়ে আমি খুব কনক্রিট কোনো লেখাপত্র ওইভাবে পাই নাই যে আপনারা পয়েন্ট বাই পয়েন্ট দেখাচ্ছেন যে আমি নতুন বন্দোবস্ত বলতে এইটা এটা 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 বলতেছি, এইটার 5টা 6টা প্যারামিটার আছে, এইটার ডেফিনেশন এই জিনিস অ্যান্ড এভরিথিং। সো আমি আপনার কাছে জানতে চাইবো আপনারা আসলে নতুন বন্দোবস্ত বলতে কি বোঝাচ্ছেন, যদি একটু ডেফিনেশনটা দেন, এবং এই ডেফিনেশনের সাথে যদি কয়েকটা ক্যারেক্টারিস্টিক্সও দেন যেটা আমাদের বুঝতে সুবিধা হবে। আওয়ামী লীগের একটা বন্দোবস্ত ছিল, বা আওয়ামী লীগ এর একটা কিভাবে দেশ পরিচালনা করবে, অর্থাৎ কিভাবে তারা লুটপাট এবং দমন পীড়ন করবে, এটার একটা নিয়ম ছিল। সেটা আমাদের জন্য যতটাই অনিয়ম হোক না কেন, আওয়ামী লীগের জন্য সেটা একটা নিয়ম। এবং সেই নিয়ম কারা ডিফেন্ড করবে, মানে আমলাতন্ত্র থেকে শুরু করে মিডিয়া পর্যন্ত, মাঝখানে আওয়ামী লীগের নিজের রাজনৈতিক দল সহ সিভিল সোসাইটি, এই নেটওয়ার্ক ছিল একটা। ঠিক আছে, এখন আমরা বলছি যে এইটার এগেনস্টে একটা নিউ সেটেলমেন্ট, মানে যেটা কিনা মোর ডেমোক্রেটিক সেটেলমেন্ট, একটা গণতান্ত্রিক রাষ্ট্রের উপযোগী, যে এখানে আপনি আসলে এই দেশটা কিভাবে পরিচালনা করতে চান, আমাদের আকাঙ্ক্ষাগুলো কি, আমরা কি ধরনের বাংলাদেশ দেখতে চাই, অর্থনৈতিক ভাবে, রাজনৈতিক ভাবে, সাংস্কৃতিক ভাবে, এমনকি দার্শনিক ভাবে কি ধরনের বাংলাদেশ আমরা প্রত্যাশা করি। এটা হচ্ছে একটা নিয়ম, আপনার আমার আকাঙ্ক্ষা। হ্যাঁ, কিন্তু আমার আপনার আকাঙ্ক্ষা থাকলেই এটা তো হয়ে যাবে না। তো এটাকে মানে বাস্তবায়ন করবে কারা, আর এটাকে মানে কি বলে যায় অটুট রাখবে কারা, মানে কারা একটা পাহারাদার হবে, এই ডিফেন্ডার কারা। ঠিক আছে, এই দুটো জিনিস মিলে হচ্ছে রাজনৈতিক বন্দোবস্ত। অর্থাৎ আপনার পুরনো অর্থনৈতিক যে বড় বড় যে অলিগার্ক যারা আছে, মানে যারা আসলে বিগত রেজিমের এক ধরনের সহযোগী, কমপ্লিসিট, বিগত রেজিমের যে কর্মকাণ্ডগুলো, তারা আমি মনে করি না যে নিউ সেটেলমেন্টের মানে অন্তত হোল হার্টেডলি এটার অংশ হবে। বরং এখান থেকে নতুন আমরা যদি সেই সুযোগ তৈরি করে দিতে পারি, নতুন একটা বুর্জুয়া, দেশপ্রেমিক বুর্জুয়া শ্রেণীর উত্থান ঘটতে পারে, বা ঘটছে ইতিমধ্যে, যারা এই নতুন বন্দোবস্তের অংশীদার হবে। তাদের কাছে আমরা কি চাই বা তারা কি চাইবে, তারা আমাদের রাজনৈতিক, মানে ওই আওয়ামী লীগের সাথে তারা যেভাবে এসে বলতো ব্যবসায়ীরা, ওই ব্যবসায়ীরা, যে আপনি 100 বছর ক্ষমতায় থাকেন, কোনো অসুবিধা নেই, এই কথাটা তারা এসে বলবে না। তারা শুধু বলবে যে আমি এই দেশে অনেস্টলি ব্যবসা করতে চাই, মানে ক্যাপিটালিস্ট সিস্টেমের মধ্যে যেভাবে ব্যবসা করা যায় সেভাবে ব্যবসা করতে চাই, এবং তারপর আমি আমার পুঁজি লগ্নি করতে চাই, এবং করার পরে তার মধ্যে প্রফিট করে শ্রমিককে ক্যাপিটালিস্ট নিয়মের মধ্যে যতটুকু মানে কি বলা যায় ন্যায্যতা তৈরি করা যায় সেটা দিয়ে আমি আমার ব্যবসাটা করতে চাই, ব্যবসাটা বাড়াতে চাই। এইটুকু এনভায়রনমেন্ট আমাকে তৈরি করে দিতে হবে, সেটা রাষ্ট্রের কাছে বলবে। ঠিক আছে, কিংবা যে নতুন পলিটিক্যাল যে দল আছে তার কাছে বলবে, এবং তারা এটার সাথে অ্যাগ্রি করবে। এই এই ধরনের সোসাইটি। এবং একইভাবে ধরা যাক আপনার কালচারাল যে অঙ্গন, সেখানেও কিন্তু নিউ ওরিয়েন্টেশনের পিপল আছে। তো তারাও বলবে যে আমার আসলে কোনো একটা বিশেষ দলের সাথে সবসময় অ্যালাইন থাকতে হবে, নট নেসেসারিলি আমি কোনো বিশেষ দলের পারপাস, কারণ আপনি একটা বিশেষ দলের সাথে ইনভলভ থাকলে পরবর্তীতে ওই দলের ভাগ্যের সাথে আপনার ভাগ্য জড়িয়ে যায়। তো সেটা যেন না হয়, তারা একটা এমন একটা স্টেট, সেই স্টেটে তারা সবসময় এই জনগণকে সামনে রেখে তাদের কালচারাল কর্মকাণ্ড পরিচালনা করবে। এই যে আপনার নিউ ওরিয়েন্টেশনের একটা নেটওয়ার্ক, মানে বিভিন্ন শ্রেণী পেশার, এটাই আসলে নিউ সেটেলমেন্ট, যারা আসলে এই নতুন বাংলাদেশের যা যা ঔচিত্য, যা যা আমাদের চাওয়া, সেগুলোকে ডিফেন্ড করবে, এবং সেগুলোকে আসলে তারা ক্যারি আউট করবে। নট নেসেসারি তাদেরকে একই রাজনৈতিক দলের ব্যানারে আসতে হবে, এটার দরকার নাই। তারা একটা রাষ্ট্র প্রকল্পটাকে মাথায় রেখে তারা হচ্ছে যার যার কাজটা করবে। এটাই আমার কাছে, আমি মনে করি যে একটা নিউ সেটেলমেন্ট। সেটা হয়তো আমাদের আরো সুন্দরভাবে ইন আ মোর সাউন্ড একাডেমিক ওয়েতে আমাদেরকে হয়তো হাজির করতে হবে রিটেন জায়গা থেকে, যেন এটা আপনার কাছে কনভিন্সিং হয় কিংবা আরেকজনের কাছে কনভিন্সিং হয়। কিন্তু মানে আকাঙ্ক্ষাটা এরকম বা দৃশ্যকল্পটা এরকম, যে এখানে আমাকে কোনো বিশেষ দলের সাথে, আমাদের একটা প্রধান প্রবলেম হচ্ছে যে এখানে কোনো মানে বিভিন্ন শ্রেণী পেশার মধ্যে সে অর্থে কোনো রাষ্ট্র প্রকল্প নাই। তারা সবসময় একটা বিশেষ ইডিওলজিকে ক্ষমতায় দেখতে চায়, একটা বিশেষ দলকে ক্ষমতায় দেখতে চায়, এবং তাদের সাথে নিজেদের ভালো মন্দকে জড়িয়ে দেয়। আমরা বলছি যে এরকম হওয়ার তো কোনো দরকার নাই। আমি যে কোনো দল, রাজনৈতিক দল করতে পারি, বা আমার যে কোনো রাজনৈতিক দলের প্রতি আমার সমর্থন থাকতে পারে, কিন্তু আমি এই রাষ্ট্রে আমার যা কাজ,
সেটা আমি যদি কোনো পেশাজীবী হয়ে থাকি সেটা, কিংবা আমি যদি ব্যবসায়ী হয়ে থাকি সেটা, আমি আমার মতো করে করব। এটাতে কেউ আমি যদি কোনো অন্যায় কাজ না করি, কোনো অপরাধমূলক কাজ না করি, তাহলে আমাকে আমার আমার পছন্দের দল ক্ষমতায় না থাকলেও বিপদে পড়তে হবে না। এটাই হচ্ছে আহ, নিউ সেটেলমেন্টের কি- মূল এথস। কিন্তু সারোয়ার তুষার, মানে আমি মানে আপনার কথা থেকে যেটুকু বুঝলাম যে এটার অনেকগুলো ডালপালা শাখা প্রশাখা আছে। কিন্তু আপনার মনে হচ্ছে না যে আপনি যেটা বলছেন সেটা অনেক আইডিয়ালিস্টিক শোনাচ্ছে? এটা বাস্তবতাতে কতটুকু আপনারা বাস্তবায়ন করতে পারবেন, এটা একটা প্রশ্ন। আর সেকেন্ড হচ্ছে যে আমি আপনার সাথে একমত আইডিয়ালিজমের পয়েন্ট অফ ভিউ থেকে, মানে আমি নিজেকে খুবই আইডিয়ালিস্ট কনসিডার করি। হ্যাঁ, তো ওই জায়গা থেকে আমি আপনার সাথে পুরোপুরি একমত। কিন্তু আমি যখন ধরেন আবার মানে কমিউনিকেশনের ছাত্র হিসেবে আমি বলবো যে এটার একটা প্র্যাকটিক্যাল জায়গা আছে। মানে আপনি যখন সভা সমাবেশে গিয়ে বলছেন যে আমরা নতুন বন্দোবস্ত চাই, এই যে আপনি বলছেন আর আপনার যে শ্রোতা তারা যেটা শুনছে, এই যে আপনার বলা এবং তার গ্রহণ করা, এই দুই যে একই মেসেজিং হচ্ছে, এই মেসেজিংটা এক হওয়াটা খুব জরুরি। এবং মেবি আপনার মাধ্যমে ওইখান থেকে আমার একটা পরামর্শ থাকবে এবং অনুরোধও থাকবে যে হয়তো এরকম হতে পারে যে আপনারা শুধু এই নতুন বন্দোবস্ত শব্দটা নিয়ে 4 থেকে 5 পৃষ্ঠার একটা লেখা যদি পাবলিক করেন, এতে এতে কি সুবিধা হবে? এতে আমরা ধরেন যারা মোর এই যে আপনাদের উত্থানের সাথে একাডেমিক্যালি এঙ্গেজ হতে চাচ্ছি, কিংবা আরো ক্রিটিক্যাল সিভিল সোসাইটি পয়েন্ট অফ ভিউ থেকে এঙ্গেজ হতে চাচ্ছি, তখন না আমরা উইড নট বি রানিং ইন দ্য বুশ, মানে আমরা অন্ধকারে হাতড়াবো না। রাদার আমাদের তখন একটা ডকুমেন্ট থাকবে, এবং ওই ডকুমেন্টের ভিত্তিতে আমরা তখন কনস্ট্রাকটিভ আলাপ আলোচনায় যেতে পারবো। তবে আমি আপনার সাথে পুরোপুরি একমত যে অবশ্যই আমাদের শুধুমাত্র পলিটিক্যাল লাইনে ভাবলেও হবে না। আলটিমেটলি তো দেশের মানে দেশের সার্ভাইভালের প্রশ্ন, দেশের শাসন কাঠামো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্ন। স্যার তুষার, আমি আলোচনাটাকে আরেকটু সামনের দিকে এগোতে চাচ্ছি। আপনি ইতোমধ্যে আপনার কথায় একটা জায়গায় বলেছেন যে আপনারা আসলে কোন পন্থী হবেন সেটা নিয়ে আপনি ছোট্ট করে বলেছেন। এটা নিয়ে আমি আপনার কাছ থেকে আরেকটু বিস্তারিত জানতে চাচ্ছি যে বাংলাদেশে আমরা যখন এখনকার রাজনৈতিক সিচুয়েশন যখন দেখছি যে আওয়ামী লীগের একটা ভোট গ্রুপ রয়েছে। তারা নিজেদেরকে সেকুলার এবং হচ্ছে যে হিসেবে আইডেন্টিফাই করে, এবং সব সেকুলার যে আওয়ামী লীগের সাথে ব্যাপারটা কিন্তু তা না, বাট আওয়ামী লীগ তাদেরকে জাতিবাদী এবং সেকুলার হিসেবে তাদের ভোট গ্রুপটাকে আইডেন্টিফাই করে। আমরা দেখবো যে বিএনপির ক্ষেত্রে মোর একটা মিক্স রয়েছে, মধ্যমপন্থী, মধ্যমপন্থী ডান, মধ্যমপন্থী বাম, একটা মোর মিক্সড ভোটার গ্রুপ। জামায়াতের ক্ষেত্রে আমরা দেখবো অনেক বেশি ডানপন্থী ভোটার, যারা ধর্মের জায়গা থেকে চিন্তা করছেন রাষ্ট্র এবং আইন। আপনাদের ভোটার টার্গেট কারা, ফার্স্ট অফ অল, এবং আপনাদের যে টার্গেট গ্রুপ সেটাকে মাথায় রেখে তো আপনারা আসলে আপনাদের দলের আদর্শটা সামনে নিয়ে আসবেন। তো আপনারা আসলে মধ্যমপন্থী হিসেবে আত্মপ্রকাশ করতে চাচ্ছেন, নাকি মধ্য ডানপন্থী হিসেবে, নাকি মধ্য বামপন্থী হিসেবে? আমি আমার এই প্রশ্নের দুর্বলতা সম্পর্কে অ্যাওয়্যার যে আমি আপনাদেরকে ফ্রেমের মধ্যে ফেলতে চাচ্ছি, কিন্তু আমার উদ্দেশ্য আসলে আপনাদেরকে ফ্রেম করা না। আমার উদ্দেশ্য হচ্ছে এটা আরো বেটার জানা, যে আমাদের যে নতুন রাজনৈতিক দল আসবে সেই রাজনৈতিক দল আমাকে কি অফার করবে, যাতে আমি ভোট দিতে পারি ওই ওই পয়েন্ট অফ ভিউ থেকে। না, আমরা তো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের মূলত টার্গেটটা থাকবে হচ্ছে বাংলাদেশের, মানে একটা হিউজ সংখ্যক তরুণ জনগোষ্ঠী আছে। আমরা এই তরুণ জনগোষ্ঠীটা, এবং তারা মানে বিভিন্ন ধরনের ইডিওলজিক্যাল ব্লকে বিলং করে, কেউ কেউ এগুলো কিছুতেই মানে বিলং করে না, জাস্ট একটা সাধারণ তরুণ হিসেবে চলাফেরা করে। এদেরকে আমরা মূলত টার্গেট করতে চাচ্ছি। এবং তরুণ বলতে আমি শুধুমাত্র যাদেরকে আজকাল পপুলারলি জেনজি বলা হয় তাদেরকে বোঝাচ্ছি না। মানে ধরা যাক আপ টু এইজ 60 or 55, এই যে এই যে মানুষগুলো, তাদের একটা জায়গা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে যে দলটা আসবে সেটা হতে চাচ্ছে। এবং সেক্ষেত্রে আমরা সেন্টার লেফট, সেন্টার রাইট এইভাবে ভাবতেছি না। আমরা একদম স্ট্রিক্টলি এই সমস্ত ইডিওলজি, বাংলাদেশের যে লেফট এবং রাইট ইডিওলজিক্যাল যে পজিশন গুলো আছে এগুলো থেকে একটু তফাতে গিয়ে, একটু বেরিয়ে গিয়ে কতগুলো কর্মসূচি ভিত্তিক, মানে আপনার কি বলা যায়, সিটিজেন সেন্ট্রিক পলিটিক্স যেটাকে বলা হয়, সেই ধরনের অধিকার ভিত্তিক। আপনি স্টেটের সাথে সিটিজেনের সম্পর্কটা কি হওয়া উচিত, কেমন হওয়া উচিত, যেন আপনাকে পছন্দ করে না বা আপনার ইডিওলজির সাথে মেলে না এমন একটা লোক কি করে আপনার রাজনৈতিক কর্মসূচিটাকে পছন্দ, অন্তত অ্যাডমায়ার করতে পারে, যে না এই রাজনৈতিক কর্মসূচিতে আমি সেফ ফিল করি, যে আমি ওর দলটা না করলেও আমাকে তারা মানে স্টেটের জায়গা থেকে প্রোটেকশন দিবে। এরকম কতগুলো আইডিয়া নিয়ে আমরা সামনে অগ্রসর হচ্ছি, যেখানে মূল কথাটা হচ্ছে যে নাগরিক অধিকার এবং মানবিক মর্যাদা, মানে জনগণের বা নাগরিকদের, এইটা নিশ্চিত করবো। বা এবং আপনি আমাদের কর্মসূচির মধ্যে সেগুলো রিফ্লেকশন হয়তো দেখতে পাবেন। আমার কাছে মনে হয় যে এটা তরুণদেরকে বিশেষভাবে আকৃষ্ট করবে, কারণ যারা, আপনি জানেন যে এখানে
আপনি যেটা বলছেন যে আওয়ামী লীগের এক ধরনের ভোট ব্যাংক আছে, বিএনপির এক ধরনের আছে, প্রত্যেকটা দলের আছে, কিন্তু বিগত 10-15 বছর, অন্তত 10 বছর ধরে কিন্তু হিসাব অনেক চেঞ্জ হয়েছে আমার কাছে মনে হয়। মানে কমপ্লিটলি নিউ একটা জেনারেশন ইমার্জ করেছে, যারা আরবান যে জেনারেশনটা, ইয়াং জেনারেশন, তারা কিন্তু কোনো বিশেষ দলের সাথে থাকতে চায় না। তারা এমন একটা নিরুপদ্রব একটা স্টেট চায়, একটা সমাজ চায়, যেখানে তারা তাদের মতো করে চলাফেরা করতে পারবে এবং কেউ তাদের ডিগনিটিতে আঘাত করবে না। ডিগনিটি কিন্তু এখানে একটা বড় প্রশ্ন, মানে সিমিংলি ডিগনিটি একটা বায়বীয় ব্যাপার, কিন্তু এই জেনারেশনের কাছে তাদের ডিগনিটিটা খুব বড় আমার কাছে মনে হয়। যে তারা কোথাও গিয়ে কোনো মোরাল পুলিশিং এর শিকার হবে না, কোনো ধরনের আহ মানে জুলুমের শিকার হবে না, কোনো ধরনের কি বলা যায় মাসেল পাওয়ার দ্বারা আক্রান্ত হবে না, এই ধরনের একটা সমাজ তারা কল্পনা করে। তো আমরা তাদেরকে ওই ধরনের একটা মানে সমাজের চিত্র হাজির করতে চাই তাদের সামনে, সেটার জন্য আমরা এখনো কাজ করছি। তরুণ প্রজন্ম এবং একই সাথে গ্রামের যে ছেলেটা এই মুহূর্তে আমার বয়সী কিংবা আমার চেয়ে কিছু কম বয়সী, এরা যারা আছে, তাদের কিন্তু একটা আপওয়ার্ড মোবিলাইজেশনের তীব্র আকাঙ্ক্ষা আছে। মানে সে কিভাবে, মানে তার জায়গা থেকে আরো কিভাবে উপরে উঠতে পারবে, কিভাবে পড়াশোনা করে সে একটা ভালো পজিশন তৈরি করতে পারবে, এরকম আকাঙ্ক্ষা আছে তাদের জন্য। আমরা ওই ধরনের একটা অর্থনৈতিক প্রকল্প হাজির করতে চাই, যে সে দেখতে পাবে যে আসলে এই যেমন ধরা যায় কোটা, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা প্রধান ব্যাপার ছিল যে কোটা, আপনি কোটা থাকবে না বা কোটা সিস্টেম থাকবে না, কিছু কোটা বাদ দিলে এরকম ম্যাসিভ আকারে কোটা থাকবে না। তাহলে সে দেখতে পাবে যাচ্ছে এই রাজনৈতিক দলটা এটার জন্য অ্যাডভোকেসি করতেছে, তাহলে আমার এটা আমার জায়গা। এইভাবে আমরা তো মানে শহরের তরুণ এবং গ্রামের তরুণ যারা আছে এই সময়, এদেরকে আমরা এই দলের প্রতি আকৃষ্ট করার কথা যোগ করার জন্য নানা ধরনের পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছি। স্যার তুষার, আমার আপনার একটা কথা আমার খুব ভাল লেগেছে যে আপনি বলছেন যখন যে এই যে তরুণরা তারা তাদের মর্যাদা নিয়ে বেঁচে থাকবে, দেশের নাগরিক তার মর্যাদা নিয়ে বেঁচে থাকবে, তার উপরে মোরাল পুলিশিং হবে না। হ্যাঁ, একটা একটা ছোট্ট উদাহরণ দেই। খুব সাম্প্রতিক সময় একটা আমি রিপোর্ট দেখছিলাম যে কোনো একটা রিসোর্টে কয়েকজন মানুষ ঘুরতে গেছে, হম হম। সেইখানকার কিছু লোকজন সেই রিসোর্টে এসে হচ্ছে যে ওদেরকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে এবং হচ্ছে হ্যাঁ। রিসোর্টটাতে আগুন ধরিয়ে দিয়েছে। এখন অনেকেই বলবেন যে এখানে হয়তো বা লোকাল চাঁদাবাজির কিছু ব্যাপার ট্যাপার আছে এবং তারা দেখা গেছে ধর্মীয় কারণটাকে সামনে নিয়ে সেই কাজগুলো করেছে। কিন্তু আমাদের সোসাইটিতে তো এইটা অত্যন্ত বাস্তব যে আমরা ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে যাই, মানে আরেকজনের জীবনে নাক গলাই। এবং এই Right. আপনাদের আপনাদের যে এজেন্ডা, সেখানে যদি ব্যাপারটা এরকম থাকে যে নাগরিকদেরকে আপনারা এই অতিরিক্ত উৎপাত থেকে মুক্তি দিবেন, দ্যাটস আ ভেরি বিগ প্রমিস। এবং আমি আমি আশাবাদী খুবই যে এটা দেখার জন্য যে এটা সামনে আপনারা কিভাবে এই কাজটাকে বাস্তবায়ন করবেন। তবে আমার দিক থেকে অত্যন্ত সাধুবাদ থাকবে। আসলেই তো ওইরকম হওয়া উচিত যে মোরাল পুলিশিং থাকা উচিত না একটা সোসাইটিতে। একটা নাগরিকের জীবন কিভাবে সে নির্ধারণ করবে সে এটা নির্ধারণ করবে। আপনারা যেহেতু রাজনৈতিক দল হিসেবে আসছেন, এবং ওইভাবে বলা যায় যে বাংলাদেশে আপনারা যদি রাজনৈতিক দল হিসেবে আসেন এবং সফল হন, তবে এইটা সাউথ এশিয়ার একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল হবে। আপনাদের কাছাকাছি একটা সাকসেসফুল এক্সাম্পল আমরা পাকিস্তানে দেখেছি, ইমরান খানকে কেন্দ্র করে একটা তৃতীয় পক্ষ এসেছিল। আমরা একটা কাছাকাছি এক্সাম্পল দেখেছি ভারতে, বিশেষ করে দিল্লিতে, মানে বৃহত্তর ভারতে না কিন্তু দিল্লিতে, যেটা আম আদমি পার্টি দেখেছে। আমি ব্যক্তিগতভাবে আমার গবেষণার একটা জায়গা ছিল 2014 সালে আম আদমি পার্টি যখন ক্ষমতায় আসে তারা কিভাবে রাজনৈতিক দল করছিল। সেই সময় আমি একটা জিনিস দেখেছি যে আম আদমি পার্টি শুরু থেকেই তাদের যে অর্থনৈতিক লেনদেন, এই ব্যাপারটা একদম হুম। পাবলিক রেখেছে। মানে কয় টাকা তাদেরকে কে ডোনেট করছে এবং ওই টাকাটা কোথায় খরচ হচ্ছে, এই ব্যাপারটা ওদের ওয়েবসাইটে গেলেই দেখা যেত। ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা একটা অফিস নিয়েছেন এবং হচ্ছে যে আপনারা অনেকগুলো মানে সাংগঠনিক কার্যক্রম আয়োজন করেছেন, এবং ডেফিনেটলি এই কাজগুলো করতে টাকা পয়সা লেগেছে। হ্যাঁ, এবং আমি কিন্তু আগেই বলি আমি ওই রকম মানুষ না যে বিশ্বাস করব যে মানুষজন ভলেন্টারিলি কাজ করতে যায়, না, ইট ডাজন্ট হ্যাপেন। আপনি একটা রাজনৈতিক দল খুলেছেন, আপনার ফান্ড লাগবে এবং আপনার শুভাকাঙ্ক্ষীরা আপনাকে ফান্ড দিবে, এইটুকু পর্যন্ত ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে এই যে ফান্ড গ্রহণ এবং ফান্ড খরচের ক্ষেত্রে হুম। আপনারা কি এখন পর্যন্ত কোনো ট্রান্সপারেন্সি মেনটেন করছেন কিনা? যদি ট্রান্সপারেন্সি মেনটেন করে থাকেন সেটা কিভাবে করছেন? এবং যখন আপনারা দল গঠন করবেন, আপনারা কি তখন এই যে ট্রান্সপারেন্ট হিসাব নিকাশগুলো এইটা পাবলিকের সামনে উপস্থাপন করবেন কিনা, নাকি পুরনো দলের মতোই আপনারা এই ব্যাপারটাকে একটু এড়িয়ে যাবেন? মানে এখানে আমরা কি প্রত্যাশা করতে পারি? এই প্রশ্নটা আমরা অনেক শুনতে পাচ্ছি, এবং এটা আমার 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 ব্যক্তিগতভাবে খুব মানে ভালো লাগে যে আমাদের সমাজে এগুলো নিয়ে অ্যাওয়ারনেস আছে, যে তারা যে রাজনৈতিক দলটা দেখতে চায় বা যে রাজনৈতিক দলটাকে সমর্থন করতে চায় তাদের কাছ থেকে এই ধরনের ট্রান্সপারেন্সি প্রত্যাশা করে।
এখন আমাদের মুশকিলটা হচ্ছে যে আমরা, যদিও প্রচার করা হচ্ছে যে এরা হলো কিংস পার্টি, ঠিক আছে, বা ওয়ানাবি কিংস পার্টি, আমরা কিন্তু এই যে অফিসটা যেটা দেখতে পাচ্ছেন, রূপায়ণ, যেটা আপনি হয়তো শুনেছেন আর কি, যে রূপায়ণে যে আমাদের যে অফিসটা, এটা এখন মানে মাত্র 1 মাস হয়েছে এই অফিসটা আমরা নিয়েছি, ঠিক আছে। এর এক পর্যন্ত আমাদেরকে একটা ছোট্ট একটা, মানে এখন আমি যে ঘরে বসে আছি তার 3 ভাগের 1 ভাগ একটা ঘরের মধ্যে বসে আমাদেরকে কার্যক্রম চালাতে হতো। সেখানে আমাদের সকল মেম্বার বসতে পারতো না, মানে তখন ছিল 100 জনের মতো কেন্দ্রীয় মেম্বার, তারা প্রত্যেকে বসতে পারতো না। তা আমরা এখানে মাত্র এসেছি, এবং আমরা কয়েকজনের কাছ থেকে যারা এগুলো নিয়ে কাজ করে, এরকম 3-4 জনের কাছ থেকে, মানে একটা সংগঠনের ফান্ড ম্যানেজমেন্ট, কিভাবে টাকাটা আসবে, কিভাবে খরচ হবে, এগুলোর একটা পলিসি সাজেশন চেয়েছি, তারা আমাদেরকে দিয়েছে, এগুলো নিয়ে আমরা যাচাই বাছাই করছি। আমাদের ইচ্ছা আছে যে রাজনৈতিক দলটা যখন হয়, এবং ইন দ্য মিন টাইম যে জাতীয় নাগরিক কমিটি গত 3 মাসে কিভাবে টাকা পয়সা খরচ করেছে, কোথা থেকে পেয়েছে, এগুলো আমরা প্রকাশ করতে চাই। আর রাজনৈতিক দলের ব্যাপারটা পুরোটাই, যেটা আপনি আম আদমি পার্টির কথা বলেছেন, ওরকম যে আমাদের ওয়েবসাইটে ঢুকলে আপনি পরিষ্কার দেখতে পাবেন যে কারা টাকা দিচ্ছে এবং কিভাবে এটা খরচ হচ্ছে। এটা একটা ফুল একটা, মানে খতিয়ান সেখানে থাকবে, এবং এটার একটা ইন্ডিপেন্ডেন্ট অডিট হবে। হ্যাঁ, এরকম একটা মডেল আমরা মানে সত্যি সত্যি চাই, এবং সেটা আমরা পারবো যদি এই বিষয়ে যারা আসলে কাজ করেছে অতীতে, যাদের অভিজ্ঞতা আছে, তারা যদি আমাদেরকে ইনপুট দেয়। কারণ আমাদের কাছে অনেকগুলো ব্যাপার আছে যে আমাদের আকাঙ্ক্ষাটা এরকম, কিন্তু সবটা তো আমরা জানি না যে এটা আসলে টেকনিক্যালি কাজটা কিভাবে এক্সিকিউট করতে হয়। তো সেই ধরনের এক্সপার্ট লোকজন আমাদের সাথে যোগাযোগ করছে, এবং তারা সত্যিকার অর্থে হেল্প করছে অনেক। হ্যাঁ, এবং সেটা আমরা যখন রাজনৈতিক দল হব, তখন এগুলোর ব্যাপারে আমরা, আমি মনে করি যে একটা পরিষ্কার অনেকগুলো জিনিস, এখন যে যে সমস্ত বিষয় অস্পষ্টতা আছে, যে আপনাদের কর্মসূচি কি, আপনাদের টাকা পয়সা কিভাবে আসবে, এই জিনিসগুলো নতুন রাজনৈতিক দল শুরু থেকেই এই জিনিসগুলো খোলাসা করে আসবে, এটা আমি আপনাকে এনশিওর করতে পারি। প্রথমত, আমি মনে করি না যে কিংস পার্টির এই সমালোচনাটা আসলে যৌক্তিক। এক্ষেত্রে আমি আমার একটা ব্যক্তিগত ওপিনিয়ন শেয়ার করি। বাংলাদেশে আমি যদি গত ধরেন 1947 সালের পর থেকে এখন পর্যন্ত যদি ইতিহাস দেখি, ধরেন যদি আপনি বলেন যে সোহরাওয়ার্দী, ভাসানী বা অন্য যারা, তারা কিভাবে দল গঠন করলেন, তারা কিন্তু একটা সময় মানে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন। তারপরে স্বাধীনতার হ্যাঁ, পরে এসে তারা এই পাশে, তারা অলরেডি তখন রাজা, মানে তারা অলরেডি, তাদেরকে মানুষ চেনে জানে, তাদের সাথে মানুষ যুক্ত হচ্ছে, সেখান থেকে তারা রাজনৈতিক দল করেছে। প্রশ্নটা আসলে কিংস পার্টির না। এবং বাংলাদেশের প্রেক্ষিতে বাস্তবতা হচ্ছে, দেখেন আপনি যদি মার্কেট দেখেন, আওয়ামী লীগ এবং বিএনপির ওভারঅল দুইটা দলের মিলায় বাংলাদেশের মার্কেটে অন্তত 20,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট আছে। এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। এই যে 20,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট, সেইখানে আপনার কাছ থেকে যদি আমি প্রত্যাশা করি যে আপনি কোনো রকমের সাহায্য সহযোগিতা ছাড়া শুধু মানুষের সদিচ্ছার উপরে ভিত্তি করে পলিটিক্যাল পার্টি গঠন করবেন, আমার মনে হয় যে সেইটা আমার দিক থেকে একটা অন্যায় চাওয়া হবে। কারণ আমি তখন বাস্তবতা বিবর্জিত চাচ্ছি। কিংস পার্টি নিয়ে সমস্যা না, মেবি ব্যাপারটা এরকম হতে পারে যে আপনার, এবং আমার মনে হয় যে আপনাদের সরকারের সাহায্য করা উচিত এই অ্যাঙ্গেল থেকে, যে সামনে যখন নির্বাচন আসবে এবং নির্বাচনের রাজনীতি যখন শুরু হবে, তখন তো ধরেন এখনকার যে সৌহার্দ্য আমরা দেখছি ওইটুকু কিন্তু পুরোপুরি দেখবো না। তখন দেখা যাবে যে আপনারা রাজনৈতিক সমাবেশ করতে গেছেন, আপনাদের ওপরে হয়তোবা কোনো জায়গা থেকে অন্য দল প্রেশার তৈরি করবে। তো ওই জায়গাগুলোতে প্রোটেকশনটা আপনাদেরকে দিতে হবে, এবং এই দায়িত্বটা আসলে বড় রাজনৈতিক দলগুলোরও, মানে বিএনপির এবং জামায়াতেরও, যাতে এই রাজনৈতিক স্পেসটা থাকে। এখন এটাকে যদি কেউ কিংস পার্টি মনে করে তাহলে খুব ডিফিকাল্ট। আরেকটা ব্যাপার, আপনারা যদি সরকারের কাছ থেকে সাহায্যও নেন, এবং সেটা হয়তো বা আপনারা নিচ্ছেন বা নিবেন বা নেওয়ার কথা চিন্তাও করতে পারেন, মেবি সব থেকে গুরুত্বপূর্ণ যেটা থাকা উচিত সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি। যতক্ষণ পর্যন্ত ট্রান্সপারেন্সি থাকবে, ততক্ষণ পর্যন্ত আসলে এই ব্যাপারটা নিয়ে আমার মনে হয় না যে খুব একটা ঝামেলা হওয়ার কথা। আমি এরপরে আপনার কাছে যে প্রশ্নটাতে যেতে চাচ্ছি স্যার তুষার, এবং এরপরের আমার প্রশ্নগুলো একটু মোর পলিটিক্যালি কন্টেস্টেড এবং একটু বিতর্কিত হবে, আমি আগে থেকে আপনাকে জানিয়ে রাখছি। এই জন্য আমি গত কয়েকদিনে আপনার কিছু স্টেটমেন্ট, কথাবার্তা, এগুলো পত্রিকার মাধ্যমে পড়ছিলাম। যেমন আমি একটা লেখা পড়ছিলাম যেটা প্রথম আলো ছাপিয়েছে, যেখানে আপনি বলেছেন যে দ্বিদলীয় অত্যাচার থেকে মুক্ত, সরি এটা প্রথম আলো না, এটা হচ্ছে যে আপনি এখানে বলেছেন যে দ্বিদলীয় অত্যাচার থেকে মুক্তি পেতে জনগণ নতুন দল চায়। এটা আপনি শ্রীমঙ্গলের একটা জনসভায় বলেছেন। আপনি ঠিক ওই একই জনসভায় বলেছেন যে দিল্লির কৌশল হলো আওয়ামী লীগকে যেহেতু ক্ষমতায় বসাতে পারবে না, সেহেতু তারা অন্য দলকে সমর্থন দেবে। এই যে আপনি মানে আপনার এই বক্তব্য থেকে আমি যদি ওয়ার্ড
অনুযায়ী অ্যানালিসিস করি, তাহলে আপনি মোটামুটি মানে বিএনপি এবং আওয়ামী লীগকে একই কাতারে দুইটা ফ্রেমে হয়তো বা নিয়ে আসছে। আমি ভুল হতে পারি, বাট বেসড অন দ্য স্টেটমেন্ট দিল্লির দোসর এবং অত্যাচারী হিসেবে। আসলে এই দুটো দলকে মানে একভাবে দেখার কি সুযোগ আছে, নাকি কোনো পার্থক্যও আছে বলে আপনার মনে হয়? আমাকে গতদিন ধরে এই প্রশ্নটা করছে অনেকে। আমি হচ্ছে যে দ্বিদলীয় টাইপের যে এটা মূলত বাংলাদেশের সিপিবি ব্যবহার করে থাকে। আমি ভারতের পক্ষে আমি এটা ব্যবহার করতে চাই না, কারণ আমি দুটোকে ইকুয়েট করতে চাই না। কারণ বাংলাদেশে আওয়ামী লীগ আপনি যখনই এটা করেন মানে দ্বিদলীয় সাধারণত সিপিবি বলে থাকে দ্বিদলীয় বৃত্তের বাইরে এরকম বলে বলে টলে তারা আবার আওয়ামী লীগের পাশে গিয়ে দাঁড়ায়। কিন্তু তাতে করে মনে হয় কি যে ধরা যাক আওয়ামী লীগ যে ধরনের ফ্যাসিবাদী, বিএনপি হয়তো সেরকম। আসলে আমার সেখানে আমি তো একটা মানে পলিটিক্যাল স্পিচের মতো করে বলেছি, এই কারণে কথাটা এক ফ্লোতে এরকম চলে এসেছে। আমি কখনো এরকম মনে করি না যে বাংলাদেশের এই দুটো দল একই রকম। যদিও দুটো দলেরই প্রিভিয়াস রেকর্ড অনেক খারাপ আছে, কিন্তু আওয়ামী লীগের সাথে বিএনপির তুলনা চলতে পারে না। বিএনপি আমি আমি যেটা অন্য অনেকগুলো লেখায় বলেছি যে বিএনপি হচ্ছে ওই আওয়ামী লীগের টার্মসে চিন্তা করতে গেলে একটা দুর্বল দল। মানে সে আসলে আওয়ামী লীগের মতো অত শক্তিশালী না। আওয়ামী লীগ যে কাজগুলো যতটা শক্তির সাথে এবং কনফিডেন্সের সাথে করতে পারে, বিএনপি সেটা করতে পারে না। মানে এটা আমরা দেখেছি, যেমন ধরা যাক এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়ে ক্ষমতায় টিকে থাকা, এটা কিন্তু 95 সালে বিএনপি করেছিল। সেটা সে করে আসলে 2 মাস টিকতে পেরেছিল। আওয়ামী লীগ কিন্তু এই একই কাজ করে 1 যুগ টিকতে পারে। ঠিক আছে, ফলে পার্থক্য আছে। কারণ এখানকার যে কালচারাল এরিনা, এখানকার যে আমলাতন্ত্র, এটা যতটা আওয়ামী পন্থী ততটা বিএনপি পন্থী না। আপনার ওই 95 সালে আমলারা কিন্তু নেমে এসেছিলেন। হ্যাঁ, মানে ওই জনতার মঞ্চ করেছিলেন তারা। হ্যাঁ, এবং যেটা স্টেট স্থবির হয়ে পড়েছিল। এবার কিন্তু এত বড় একটা ম্যাসাকার ঘটলো, সেখানে কিন্তু আমরা কোনো আমলাদেরকে এভাবে দেখি নাই। ফলে আমার কথাটা হয়তো একটা ফ্লোর মধ্যে দিয়ে এরকম একটা ইমপ্রেশন তৈরি হয়েছিল, আমি দুটোকে ইকুয়েট করতে চাচ্ছি। আসলে আমার দিক থেকে আমার আন্ডারস্ট্যান্ডিংটা ওরকম না, মানে বিএনপি এবং আওয়ামী লীগ সম্পর্কে। যদিও আমি বিএনপির ব্যাপারে কিন্তু এটা বলতে হবে যে আমি খুবই ক্রিটিক্যাল, অন্তত 5 তারিখের পরে বিএনপির কার্যক্রম নিয়ে আমার বেশ ক্রিটিক আছে, সেটা অন্য ব্যাপার। কিন্তু আমি এই দুটোকে একই রকম করে দেখি না। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে দিল্লির প্রশ্নে আপনি যেটা বললেন যে দিল্লির সাথে আওয়ামী লীগের যে সম্পর্ক ঐতিহাসিক ভাবে, মানে ওখানকার দুটো দলের সাথে বোধ বিজেপি এবং কংগ্রেসের সাথে, বিএনপির সাথে সেরকম না। বরং বিএনপি কে লম্বা সময় ধরে ক্ষমতার বাইরে রাখা এটা দিল্লিরই পরিকল্পনা ছিল। মানে এখানে যা 2006 সালের পর থেকে তিনটা যে ইলেকশন, 2008 সালে যদিও বলা হচ্ছে যারা সুষ্ঠু নির্বাচনই হয়েছে, আমিও সেটা বিলিভ করি। কিন্তু 8 সালে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য প্রণব মুখার্জি কি ভূমিকা রেখেছেন এটা তো উনি পরিষ্কার করে বলেছেন। ওনার তারপর চোদ্দ আত্মজীবনীতে 18 লিখেছেন। হ্যাঁ, উনি ওনার কোয়ালিশন ইয়ার্স লিখেছেন। তারপরে আহ, 8, 14, 14, 18, 24 ইলেকশনে ভারতের ভূমিকা আমরা জানি। বাট ইদানিং এই 5 তারিখের পরে, বিশেষত এই গত অন্তত 10-15 দিন যাবত একটা নতুন ঘটনা ঘটছে। সেটা হচ্ছে আপনার ইন্টারেস্টিংলি বিএনপির টোন এবং দিল্লির টোন একই রকম মনে হচ্ছে আর কি কোনো কোনো ক্ষেত্রে। যেমন নির্বাচন নিয়ে বিএনপি যে বক্তব্য, সেটা একইভাবে দিল্লির বিভিন্ন পলিসি সার্কেল, পত্রপত্রিকা, এমনকি তাদের সেনাবাহিনী প্রধান একই সুরে কথা বলছে। সেখান থেকে আমার একটা সন্দেহ হচ্ছে যে এখানে কোনো ভেতরে কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কিনা আমি বলতে পারবো না। কিন্তু এটা ঠিক যে দিল্লি এখন তার কৌশল বদলাচ্ছে। প্রথমত তার সে যেভাবে মনে করেছিল যে আওয়ামী লীগকে সে ক্ষমতায় বসাতে পারবে, শেখ হাসিনা সহ আওয়ামী লীগকে যেভাবে ক্ষমতায় বসাতে পারবে, সেটা আর এই মুহূর্তে সম্ভব না। তো সেক্ষেত্রে তারা দ্বিতীয় কোনো প্ল্যান বি এক্সিকিউট করার দিকে আগাচ্ছে কিনা এটা। ফলে আমার যে ক্রিটিকটা ওইটার পলিটিক্যাল ঝাঁজটা, মানে বক্তব্যের পলিটিক্যাল ঝাঁজটা আপনি সরিয়ে রেখে যদি মূল জায়গাটা ধরতে চান, এটা আসলে আমি বিএনপির প্রতি আমার এক ধরনের একটা আবেদন ছিল আর কি, যেটার মধ্যে আমি বলতে চেয়েছি যে তাদের কিন্তু মুখে মুখে বিএনপি থাকতে পারে। এখন আপনি দেখবেন যে দ্য হিন্দু পত্রিকায় রিটার্ন অফ বেগম নামে খালেদা জিয়াকে নিয়ে একটা প্রবন্ধ, ওরা একটা প্রতিবেদন ছাপিয়েছে। সেখানে খালেদা জিয়াকে তারা দুর্দান্ত সব প্রশংসা মানে ইয়ে করেছে। জিয়াউর রহমানকে তারা দেশপ্রেমিক, মুক্তিযোদ্ধা ইত্যাদি বলেছে। এই কথাগুলো মিথ্যা না, কিন্তু এতদিন পর্যন্ত তো দিল্লি জায়গা থেকে বলা হতো যে জিয়াউর রহমান পাকিস্তানি চর। হ্যাঁ, কিংবা বিএনপি জামাত, বিএনপি একটা জঙ্গিবাদী দল, এই ধরনের বলা হতো। তো আমার কাছে হঠাৎ করে মনে হচ্ছে যে দিল্লির এই বিএনপির প্রতি অ্যাটেনশন দেওয়াটা, এটার কারণটা কি? নিশ্চয়ই একটা কারণ আছে, দিল্লি তো কোনো কিছু এমনি এমনি করছে না। সেক্ষেত্রে আমি বিএনপির প্রতি আমার একটা বক্তব্য ছিল যে মানে হয়তো এখন মুসলিমলি মনে হচ্ছে যে আপনারা দিল্লি সাপোর্ট পাবেন, কিন্তু আসলে কিন্তু আপনারা পাবেন না। তাদের মুখে আপনারা, কিন্তু অন্তরে কিন্তু আওয়ামী লীগ। আমার কথাটা ওখান থেকে ছিল যেন দিল্লিকে তারা, দিল্লির ব্যাপারে তারা সাবধান হয়। মানে আমি বলছি না যে শত্রুতা করতে হবে, কিন্তু মানে তাদের উপর ভর যেন তারা না করে। জানুয়ারি মাসে কিন্তু বিএনপি যে আন্দোলনে ছিল গত জানুয়ারিতে, 24শে জানুয়ারিতে, আমরাও কিন্তু সেই আন্দোলনে অংশ নিয়েছিলাম, মানে জানুয়ারির আগে। তারা কিন্তু পরাশক্তি নির্ভর হতে গিয়ে আন্দোলনটা সফল করতে পারে না। বলে একদম তরতাজা উদাহরণ আছে। তো সেই দিকটা আমি আশা করি যে বিএনপি যারা আহ বুদ্ধি পরামর্শদাতা কিংবা তাদের যারা নেতৃস্থানীয় যারা, তারা এই ব্যাপারটা খেয়াল রাখছেন। এবং
শুধুমাত্র আমি মনে করি যে বাংলাদেশে ইলেকশন হলে, যখন ইলেকশন হোক না কেন, সুষ্ঠু নির্বাচন হলে এই মুহূর্তে বিএনপির সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। মানে কোনো যে মিরাকেল ঘটবে না শ্রীলঙ্কার মতো, এটা এখনই বলা যাচ্ছে না, কিন্তু মানে এখন পর্যন্ত বিএনপি প্রায় মানে নিশ্চিত যে তারা জনগণের ভোটেই ক্ষমতায় যাবে। সেক্ষেত্রে তাদের জনগণের উপরই ভরসা করা উচিত, এবং বিএনপির বিপুল জনভিত্তি আছে, এটা অস্বীকার করা যাবে না। সুতরাং হঠাৎ মানে এই যে সংস্কারের বিরোধিতা করতে গিয়ে তারা যেন দিল্লির খপ্পরে না পড়ে, এটাই ছিল আমার বক্তব্য আর কি। আমি এর পরের প্রশ্নটা এটারই ফলো আপ। আপনি ওই একই জনসভায় শ্রীমঙ্গলের এই সভায় আপনি বলেছেন, যেটা মানব জমিন রিপোর্ট করেছে, আপনি বলেছেন যে জুলাই ঘোষণাপত্র দিতে যদি ডক্টর ইউনূস সরকার গড়িমসি করে, তবে তার বিরুদ্ধেও আন্দোলন করতে বাধ্য হবেন। আমি এটাকে পলিটিক্যাল রেটরিক হিসেবেই নিচ্ছি, হ্যাঁ, আমি এটাকে এটার পলিটিক্যাল রেটরিকের থেকে বের করছি না, কিন্তু এটাকে পলিটিক্যাল রেটরিকে রেখেও এই যে বিএনপি নিয়ে অথবা ইউনূস সরকার নিয়ে আপনাদের যে সমালোচনাগুলো, এটা অনেক সময় শোনার পরে একটা পাবলিক পারসেপশন এরকম হতে পারে যে, আমি এটা পারসেপশন বলছি কিন্তু ফ্যাক্ট না, পারসেপশন। সেটা হচ্ছে যে ব্যাপারটা কি এরকম যে আপনারা সবাইকে মনে করছেন যে সবাই সমস্যার অংশ, আপনারাই কেবলমাত্র সমাধান দিতে পারেন, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্ররা এবং নাগরিক কমিটি তারাই কেবলমাত্র সমাধান দিতে পারে, তার বাইরে যারা রয়েছেন তারা সমস্যার অংশ। ব্যাপারটা কি এই পলিটিক্যাল রেটরিকগুলোর উদ্দেশ্য কি এই ধরনের কোনো বয়ান আনা, নাকি এটা জাস্ট হচ্ছে যে টক অফ দ্য মোমেন্ট হিসেবে চলে আসে? না, এখানে একটা জিনিস হলো যে আহ, এই ঘোষণাপত্রের ব্যাপারে আমরা কিন্তু বেশ অনমনীয়, যে ঘোষণাপত্রটা দিতে হবে, এবং আমরা বারবার বলেছি যেটা কেন আমরা মনে করছি এটা প্রয়োজনীয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে গণ অভ্যুত্থানের পরে এই যে আপনি দেখবেন এখনো অনেকের শাস্তি হচ্ছে না, কিংবা অনেকে হচ্ছে এখনো ঘুরে বেড়াচ্ছে ফ্রিলি, কিংবা অনেকে পুনর্বাসিত হচ্ছে। এগুলোর কারণ হচ্ছে আমরা গণ অভ্যুত্থানটাকে ঠিকমতো আর্টিকুলেট করতে পারছি না, মানে একটা লিগেল এবং পলিটিক্যাল জায়গা থেকে একটা ডকুমেন্ট আমাদের নাই। সেখান থেকে এটা আমাদের জন্য আমাদের একটা মানে প্রধান রাজনীতির একটা ঘোষণাপত্র। ফলে এটা আমরা বলেছি যে আপনি আমাদেরকে বললেন যে ঠিক আছে 31 ডিসেম্বরে দিও না, আমরা সরকারের তরফ থেকে দেবো। এখন যদি দেখা যায় যে বিএনপির অনীহার কারণে, এবং বিএনপির যে অনীহা আছে এটা কিন্তু কোনো গোপন কিছু না, সর্বশেষ তাদের যে বক্তব্যের প্রতিক্রিয়ায় নাহিদ ইসলামকে আমরা কথা বলতে দেখলাম, সেদিন কিন্তু বিএনপির স্থায়ী কমিটির একটা মিটিং হয়েছিল, এবং সেখান থেকে তারা বলেছে যে এখন তারা এটাকে প্রয়োজনীয় মনে করছে না, ঘোষণাপত্র এটা অপ্রাসঙ্গিক মনে হচ্ছে তাদের কাছে, ঠিক আছে। কিংবা আপনি দেখবেন যে মেজর হাফিজের মতো বর্ষিয়ান রাজনীতিবিদ, তিনি বলছেন যে সব প্রোক্লেমেশন টোক্লেমেশন বাদ দেন। এরকম তাদের অবস্থানটা আমরা বুঝতে পারি যে প্রোক্লেমেশন নিয়ে তাদের তেমন কোনো আগ্রহ নাই। ফলে ওখান থেকে আমরা বলছি যে আপনি যদি এখন সরকার প্রোক্লেমেশন দেবো এটা বলে পিছিয়ে আসে, তাহলে বুঝতে হবে যে তারা বিএনপি চাপে বা বিএনপির অনাগ্রহের কারণে পিছিয়ে এসছে। আমরা বলেছি যে আপনি যদি সেটা করেন সেক্ষেত্রে আমাদের আপনার বিরুদ্ধেও দাঁড়াতে হবে, নো ডাউট, এটা একটা। আর দ্বিতীয়ত হচ্ছে সবাই সমস্যার অংশ, ব্যাপারটা ঠিক এরকম না। কিন্তু এটা ঠিক যে আপনি যখন রাজনীতি করতে চাইবেন, নতুন একটা শক্তি হিসেবে আসতে চাইবেন, আপনাকে কিন্তু দেখাতে হবে যে আপনি কি কারণে ঠিক, আপনার পজিশনটা কেন ঠিক, এবং কেন বাকিরা সেখানে, কেন বাকিদের আসা উচিত। যেমন এখন পর্যন্ত আমরা প্রোক্লেমেশনের প্রশ্নে কেন প্রোক্লেমেশন দরকার নাই, হ্যাঁ, এটা কিন্তু বিএনপি যে খুব স্ট্রংলি, খুব মানে খুব যৌক্তিক কোনো কথা বলতে পেরেছে এরকম কিন্তু মনে হয় না। তারা শুধু বলেছে 5 মাস পরে কেন, আগে কেন দিলেন না, এখন কেন দিতে হবে, এই ধরনের কথার বাইরে কিন্তু খুব বেশি কিছু তারা বলে না। বরং তাদের যেগুলো কনসার্ন আছে, যে সাংবিধানিক ধারাবাহিকতার কি হবে, তারপর রাষ্ট্রপতি ইস্যুতে কি হবে, এই প্রোক্লেমেশনটা দেওয়ার পরেও আপনি কিভাবে বিএনপি কনসার্ন গুলো মিট আপ করা যায়। কিংবা তারা বলেছে যে 16 বছরের নির্যাতনের কথা থাকতে হবে, এগুলোর ব্যাপারে কিন্তু ছাত্ররা পজিটিভ ছিল, যে অবশ্যই 16 বছরের নির্যাতনের ব্যাপারটা থাকতে হবে। তারপর হচ্ছে সাংবিধানিক ধারাবাহিকতা, আহ মানে আপনি যদি ধরেন প্রোক্লেমেশন দেন তাহলে সংবিধানের স্ট্যাটাসটা কি হবে, বিদ্যমান সংবিধানের স্ট্যাটাসটা কি হবে, এটা তো এখন রয়ে গেছে। সেগুলোর প্রশ্নে কিন্তু ছাত্ররা মানে একটা সমঝোতায় আসতে প্রস্তুত আছে, কিন্তু তারা প্রোক্লেমেশনটা দিতে হবে এখন। তাহলে তো বিএনপি কেও বিং দ্য লার্জেস্ট পার্টি আগানো উচিত ছিল, যে ওকে ঠিক আছে, তাহলে আমরা দেখি যে প্রোক্লেমেশনটা দিয়ে আমাদের কনসার্ন গুলোকে ঠিক রাখে, ধরা যাক সংবিধানটাও থাকবে। যেমন আমি একটা আপনার এখানে বলতে পারি যে কৌশলগত কারণে একটা কথা বলেছিলাম, যে সাধারণত এই ধরনের প্রোক্লেমেশনের ক্ষেত্রে কি বলা হয়, যখন একটা রেভলিউশনারি জিল থাকে তখন এসে বলা হয় যে আজকে থেকে সংবিধানটা বাতিল, এই প্রোক্লেমেশনই হচ্ছে ইন্টারিম কনস্টিটিউশন। এটা হচ্ছে যদি আপনি সে ধরনের বিপ্লবী এনভায়রনমেন্ট এবং ঐক্যমত্য তৈরি করতে পারেন তখনকার পরিস্থিতি। এখন তো আমাদের পরিস্থিতি সেরকম না, আমরা একটা ডেমোক্রেটিক রেভলিউশনের পথে আছি, ফলে আপনাকে আলাপ আলোচনা করে করে আগাতে হচ্ছে, এটা কোনো ওই সোশ্যালিস্ট ভ্যানগার্ড পদ্ধতিতে হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমার একটা কথা ছিল, মানে আমি এটা বলেছিলাম বিভিন্ন জায়গায়, আমি বলেছি যে আহ আমরা এইভাবে বলতে পারি কথাটাকে, যে বিদ্যমান সংবিধানটা প্রাধান্য পাবে না, এই প্রোক্লেমেশনের এসেন্স অনুযায়ী স্টেট চলবে, আর বিদ্যমান সংবিধানের যে আইনগুলো আছে নতুন সংবিধান হওয়ার আগ পর্যন্ত ওই আইনগুলো দ্বারা রাষ্ট্র চলবে। এটা কিন্তু সবখানি এরকম হয়, মানে ফলে
সাংবিধানিক ধারাবাহিকতা না থাকলেও আইনের ধারাবাহিকতা কিন্তু থাকে। ফলে আমরা যখন সাংবিধানিক ধারাবাহিকতা নিয়ে কনসার্ন থাকি, বিশেষত আইনজীবীরা এটা নিয়ে খুব কনসার্ন যে আপনি যদি সংবিধানটাকে স্থগিত করে দেন তাহলে আমরা কিভাবে কোর্ট কাচারি চালাবো, কিংবা এটা রাজনৈতিক দলগুলোর একই কনসার্ন আছে। সেখান থেকে কিন্তু আমরা দেখেছি যে এমনকি যখন সংবিধান স্থগিত করা হয় তখনও পুরনো সংবিধানের আইনগুলোকে দিয়ে নতুন সংবিধান হওয়ার আগ পর্যন্ত রাষ্ট্র চালানো হয়। আমরা এই কনসার্ন গুলো মিট আপ করার চেষ্টা করেছি, কিন্তু অন্য দিক থেকে সে অর্থে তেমন কোনো সহযোগিতা বা থাকে না যে একটা কোঅপারেটিভ মনোভাব, সেটা নাই। এটা একটু আমাদের কাছে আশ্চর্যজনক মনে হয়েছে। স্যার অথচ সংবিধান নিয়ে আপনি আহ, বেশ খানিকটা কথা বলেছেন। আহ, আমি আপনার আরেকটা মানে আপনাকেই কোট করছি। আপনি হচ্ছে উম, নরসিংদীতে এক জনসভায় আপনি বলেছেন যে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ৭২-এর সংবিধান বাতিল হয়ে গেছে। এটা প্রথম আলো রিপোর্ট করেছে। এবং আপনার এই কথার প্রেক্ষিতে একটা টেকনিক্যাল প্রশ্ন তৈরি হয়, সেটা হচ্ছে যে এখনকার যে সরকার আছে এই সরকারে কিন্তু ছাত্রদের প্রতিনিধি হিসেবে ৩ জন রয়েছেন এবং তারা হচ্ছে যে ওই সংবিধান রক্ষার শপথ নিয়েছেন। তো এইটা কি এক ধরনের মানে আপনাদের মানে রাজনৈতিক অবস্থান এবং কাজের একটা দ্বন্দ্ব প্রকাশ করছে না? আর এই দ্বন্দ্বটা আপনারা কিভাবে অ্যাড্রেস করছেন, যদি দ্বন্দ্ব প্রকাশ করেই থাকে? খোদ এই সরকারটাই তো সংবিধানের শপথ নিয়েছে সংবিধানের মধ্য থেকে, যেটা আসলে হওয়া উচিত ছিল না। ঠিক আছে, এটা এবং এটার এই সংবিধানের মধ্য থেকে আপনি যখন সাংবিধানিক পথে আগাতে গেছেন তখন কতগুলো ডেফিনিট প্রবলেম তৈরি হয়েছে। কিন্তু আমার কাছে মনে হয় আমরা আমরা আমাদের সাথে আমাদের দলের লোকজনের সাথে একমত যে এখন আর এই সংবিধানের প্রাসঙ্গিকতা তেমন নাই। কিন্তু যেহেতু স্টাবলিশমেন্টকে আপনার শান্ত রাখতে হয় বা এবং তারা শুধু স্টাবলিশমেন্ট না, বিএনপির মতো রাজনৈতিক দল তারাও সাংবিধানিক ধারাবাহিকতার ব্যাপারে খুবই যে সাংবিধানিক ধারাবাহিকতার দোহাই দিয়ে এতদিন আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনা করেছে, এখন বিএনপি সেই কথাগুলো বলছে। তো এটা হলো যে একটা আপনার এই মুহূর্তে যেহেতু এর বাইরে কিছু করা যায় নাই, আমি এটাকে একটা টেকনিক্যাল বা আলংকরিক জায়গা থেকে দেখি যে তাদের ওইভাবে শপথটা নিতে হয়েছিল আর কি। এখানে আপনাকে আমি বিচারপতি এম এ মতিনের কথা বলতে পারি। উনি একটা কথা বলেছিলেন যে এই অভ্যুত্থানের পরে এই ৭২ সংবিধান বাতিল হয়ে গেছে, তবে জনগণ তার কাজের জন্য যতটুকু দরকার ততটুকু ব্যবহার করতে পারবে। তা আমি এই যে শপথ টপথ নেওয়া, ঠিক আছে, এটাকে এইভাবেই দেখি যে যেহেতু এইটা না করলে একটা সমাজে একটা আরো বড় ধরনের আনরেস্ট এই মুহূর্তে স্টাবলিশমেন্টের বিভিন্ন অংশে তৈরি হওয়ার আশঙ্কা আছে, সেজন্য আপনাকে টেকনিক্যালি এটা করতে হচ্ছে। কিন্তু আমাদের কাজে কর্মে কিংবা সামনে যে রোড ম্যাপ, সেখানে এই সংবিধানটাকে প্রাধান্য দেওয়ার তেমন একটা সুযোগ নাই, কারণ এটা দিলেই আপনার আমরা পুরনো যে বন্দোবস্ত বা পুরনো যে রাজনীতি সেখানে ফেরত যাওয়ার একটা সম্ভাবনা আছে, মানে যেটা আমরা অর্ধেক আসলে ওর মধ্যেই আছি এখনো। ঠিক আছে, ফলে এখনো আপনাকে নতুন ব্যবস্থার পক্ষে অনেক ফাইট করতে হচ্ছে। সংবিধানের প্রশ্নটা আমরা এইভাবে দেখি যে যেটুকু আপনি দেখতে পাচ্ছেন যে কেন তাহলে এই সরকার, যেমন ধরা যাক এই সরকারের আহ বৈধতার উৎস হচ্ছে 106 কনস্টিটিউশনে। এখন আপনি যদি 106টা পড়ে দেখেন, 106 যে অনুচ্ছেদটা আছে, এখানে বলা হয়েছে জনগুরুত্বপূর্ণ ইস্যুতে রাষ্ট্রপতি চাইলে প্রধান বিচারক বা আদালতের মতামত চাইতে পারবে। এটা একটা মতামত এবং এটা নন বাইন্ডিং। এবং আমি যদিও আইনের ছাত্র না, কিন্তু আমার মনে হয় যে ধরা যাক যদি পাশা উল্টে যায়, মানে আল্লাহ না করুক, এটা কোনোদিন হবে না, মানে বাংলাদেশের জনগণ এই সিচুয়েশনটাকে ডিফেন্ড করছে অবশ্যই, মানে এই যে নতুন সিচুয়েশন, আই এম নট টকিং অ্যাবাউট দি গভর্নমেন্ট আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নতুন আমাদের যে পরিস্থিতিটা, এটাকে জনগণ ডিফেন্ড করছে, ফলে অন্য কিছু ঘটবে না। কিন্তু যদি ধরেন পাশা উল্টে যায়, এরকম প্রতি বিপ্লবের আশঙ্কা তো আছেই, সেক্ষেত্রে কিন্তু ওই নতুন সরকার এসে আবারও 106 এর বরাতেই পুরোনো 106 কে বাতিল করতে পারে। ফলে একটা অত্যন্ত নাজুক লিগ্যাল স্ট্যাটাস। ফলে অনেকেই বলেছিল যে এই সরকারের লিগ্যাল স্ট্যাটাসটা, এবং দেখেন আওয়ামী লীগ প্রচার করছে যে এই সরকারটা অবৈধ সরকার। হ্যাঁ, যদিও আমি মনে করি যে এই গণঅভ্যুত্থান, আমি লিখেছি এটা নিয়ে যে এই গণঅভ্যুত্থানটা কনস্টিটিউশনাল আর আগের সংবিধানটা আনকনস্টিটিউশনাল। কথাটা একটু প্যারাডক্সিক্যাল শোনায়, কিন্তু এরকমই যে এই গণঅভ্যুত্থানটা তো কি, আপনি এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই যে গত 15 বছরের যে শাসন এবং 3টা নির্বাচন, যেগুলো নির্বাচন আসলে হয় নাই, মানে যার মধ্যে আসলে গণ অভিপ্রায় যাচাই করা যায় নাই, এখন আবার সেই গণ অভিপ্রায় রাস্তাগুলো বন্ধ হওয়াতে গণঅভ্যুত্থানটা ঘটেছে এবং গণ অভিপ্রায় পুনরায় মানে ফিরে আসার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। ফলে এই গণঅভ্যুত্থানটা সাংবিধানিক তথা জনগণের ইচ্ছা অভিপ্রায়ের পক্ষে আছে। আর ওই সংবিধানটা যেটা কিনা এতদিন আপনার ভোটাধিকার নিশ্চিত করতে পারে নাই এবং আপনাকে কোনো ধরনের মৌলিক অধিকার নিশ্চিত করতে পারে নাই, সে আসলে একটা অসাংবিধানিক জায়গায় আছে। এইভাবে আমি ব্যাপারটাকে ব্যাখ্যা করি আর কি। স্যার তুষার, এটা ডেফিনেটলি আপনি আপনার ব্যক্তিগত জায়গা থেকে বা আপনার রাজনৈতিক পজিশন থেকে আপনি ব্যাখ্যা করতে পারেন এবং এখানে অনেকের রেফারেন্সও আনতে পারেন। তবে এটাও ঠিক যে এখন পর্যন্ত পুরো সরকার এবং সরকারের সাথে যারা রয়েছেন ছাত্র প্রতিনিধিরা সবাই কিন্তু এই সংবিধানের আওতার মধ্যে থেকেই কাজ করছে। এখন আমি আসলে ওই বিতর্কে যেতে চাচ্ছি না যে এই সংবিধান ভালো না মন্দ, কারণ সেটা অন্য একটা বড় বিতর্কের জায়গা তৈরি করে। শুধু প্রয়োজনের জায়গা থেকে
আরেকটা ব্যাপার, এই সরকারে আপনার কি মনে হয় যে ছাত্রদের অংশগ্রহণ কতটুকু? আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। আমরা মোটামুটি দেখতে পেয়েছি যে সংস্কার কমিশনগুলো গঠন হয়েছে সেগুলোতে ছাত্র প্রতিনিধি ছিল। তো এই ছাত্র প্রতিনিধিরা কারা ঠিক করেছে? এটা কি আপনারা ঠিক করেছেন? আরেকটা ব্যাপার সেটা হচ্ছে, যেহেতু অলরেডি ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনজন সরকারের রয়েছে, তার মানে এখানে সরাসরি অংশগ্রহণও রয়েছে। সো আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে ওভারঅল এই সরকারে ছাত্রদের অংশগ্রহণ কতটুকু? আমি যদি ফ্র্যাঙ্কলি বলি, তাহলে ছাত্রদের অংশগ্রহণ শুরুতে এর মনে হচ্ছিল যে এই সরকার পুরোটাই ছাত্রদের সরকার, অন্তত উপদেষ্টাদের নিয়োগ করার ব্যাপারে তাদের ইনপুট আছে, তারা নিজেরা এই সরকারে ঢুকেছে। এমনকি খোদ প্রধান উপদেষ্টা এই রেফারেন্সে বলেছে যে আমাকে ছাত্ররা নিয়োগ করেছে। এগুলো সুন্দর কথা, মানে শুনতে সুন্দর লাগে, কিন্তু এখনকার বাস্তবতা হচ্ছে যে এই সরকারে ছাত্রদের ভূমিকা আমি অন্তত এভাবে দেখবো যে তারা, যারা এমনকি গভর্নমেন্টে আছে, তারা আসলে বিরোধী দলের ভূমিকা পালন করছে। মানে তাদের দাবিগুলো হচ্ছে যে এই পুরোনো ব্যবস্থাটাকে মানে যতটুকু সম্ভব পারা যায় স্থগিত করে নতুন একটা ব্যবস্থার পক্ষে সামনের দিকে নিয়ে যাওয়া, একটা গণপরিষদ করা, নতুন একটা সংবিধান করা, এগুলো নিয়ে তারা কাজ করছে। এবং সেখানে কিন্তু বিদ্যমান এস্টাবলিশমেন্টের পক্ষ থেকে অনেক বিরোধিতা আছে। ঠিক আছে, ফলে এখানে এই ছাত্ররা কতটুকু ইনফ্লুয়েন্স এখন আছে, আমি বলবো যে ইনফ্লুয়েন্স তাদের যথেষ্ট পরিমাণ কমেছে, এবং পুরোনো পাওয়ার স্ট্রাকচার বিভিন্ন প্লেয়ার তারা কিন্তু এখন আরো বেশি শক্তিশালী এবং পাওয়ারফুল হয়েছে, এবং তারা ঐক্যবদ্ধ আছে মানে এস্টাবলিশমেন্টের প্রশ্নে, পুরোনো ব্যবস্থা টিকিয়ে রাখার প্রশ্নে। ফলে এই ফাইটটা কনস্ট্যান্ট চলছে। ছাত্রদের একেবারেই কোনো ভূমিকা নাই এই সরকারে বা প্রভাব নেই আমি এটাও বলবো না। আবার সমস্ত কাজ, যেমন ধরা যাক এটা একটা অদ্ভুত জিনিস হয়েছে যে এই সরকারে যতগুলো মানে কি বলবো ব্যর্থতা কিংবা যতগুলো আসলে দুর্বলতা, এই সবগুলোর দায়ভার ছাত্রদের নিতে হচ্ছে। কিন্তু আপনি যদি দেখেন যে এই কাজগুলো একটাও তাদের দ্বারা করা হয়নি, মানে তারা করেননি। ঠিক আছে, মানে পার্সোনাল তারা সরকারের পার্ট হিসেবে এটা সমালোচনা তাদেরকেও নিতে হবে, কিন্তু ব্যক্তিগতভাবে তাদের আকাঙ্ক্ষা এটা ছিল না। তারা কিন্তু ধরা যাক সরকারের দিক থেকে এরকম কখনো কখনো বলা হয়েছে যে দল হিসেবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, এরকম আমরা মনে করি না। কিন্তু আবার যখন ছাত্র উপদেষ্টা হিসেবে মাহফুজ যখন কথা বলছেন বিভিন্ন জায়গায়, তিনি কিন্তু উল্টো কথা বলছেন। আবার নাহিদ ইসলাম কিন্তু আগের দিন একজন উপদেষ্টা বললেন যে জাতীয় সংসদ নির্বাচন খুব শীঘ্রই হবে, পরের দিন তিনি বললেন যে আগে ডাকসু নির্বাচন তারপর জাতীয় সংসদ নির্বাচন। ফলে বোঝা যাচ্ছে যে সরকারের মধ্যেও কিন্তু একটা যে খুব কোহেরেন্স আছে এরকম না। ছাত্ররা তাদের পলিটিক্সটা বিসর্জন দিয়েছে আমার কাছে এরকম মনে হয় না। ইভেন যারা গভর্নমেন্টের ভেতরে আছে তারাও এখনো তাদের রাজনীতি সাপেক্ষেই আপনার কথা বলছে, এবং তারা সরকারের ভেতর থেকে কিন্তু জুলাই ঘোষণাপত্রের মতো একটা, যেটা নিয়ে এখনো বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দলের আপত্তি আছে, সেটা তবু তারা মানে সামনে আগানোর চেষ্টা করছে। তারা সরকারের থেকেও ওই যে জনগণের পক্ষের যে ব্যবস্থা পরিবর্তনের যে রাজনীতি, এটা তারা এখনো করছে এরকম আমার কাছে মনে হয়। এবং সেটা তারা সরকারের বিভিন্ন কোয়ার্টার্স থেকে কিন্তু অনেক বিরোধিতাও পাচ্ছে। দেখেন এই ক্ষেত্রে মানে আমি আপনার বক্তব্যের সাথে খুব বেশি দ্বিমত করছি না। আমিও এটা মনে করি যে শুরুতে ছাত্রদের যতটুকু প্রভাব ছিল সময়ের সাথে সাথে ওই প্রভাবটা সংকুচিত হয়েছে। কিন্তু এটাও আবার একটা ব্যাপার যে ধরেন আমরা দেখলাম যে জাতীয় পার্টি যখন প্রহসনের নির্বাচনে গেল এবং যাওয়ার পরে আবার জাতীয় পার্টি থেকেই মন্ত্রী হলো, মানে জাতীয় পার্টি সংসদে বিরোধী দল, আবার জাতীয় পার্টি হচ্ছে যে আহ, একই সাথে আওয়ামী লীগ সরকারের কয়েকটা পোর্টফোলিও পেল। তখন যখন জাতীয় পার্টির নেতারা ছিল তারা কিন্তু এই ধরনের কথা বলতো যে তারা সরকারেও আছে কিন্তু তারা সরকারের থেকেই বিরোধী দলের ভূমিকা পালন করছে। তো এইটা একটু প্রবলেমেটিক স্টেটমেন্ট হয়ে যায় এইখানে, যে আপনি হয় আছেন না হলে আপনি বিরোধী দলে আছেন। হ্যাঁ, এইখানে না আসলে গ্রে জোন বলে কিছু নাই। মানে আপনি যদি যে কোনো ইন্ডাকশন অথবা ডিডাকশনের লজিক দিয়ে এখানে ভাবেন, তবে এক্ষেত্রে আহ, আমার কেন জানি না মনে হয় যে একটা সময় গিয়ে তো আসলে সরকারের সফলতা ব্যর্থতার দায় দেনা এগুলো নিয়ে আলাপ আলোচনা হবে। এবং সেইখানে আমার মনে হয় যে ছাত্ররা আসলে তাদের মানে যতটাই তারা মানে এটা বলুক, তাদের উপরে কিন্তু এই দায়টা চাপানো হবেই। আহ, এইটা একটা বাস্তবতা এখন। হ্যাঁ, এবং আমি জানি না যে আপনারা এই বাস্তবতাটা কিভাবে রেসপন্স করবেন। হ্যাঁ, কিন্তু এটা কারণ হচ্ছে যে তারা বৃহত্তর সরকারের অংশ। আমি এটারই একটা ফলো আপ প্রশ্ন যে করতে চাচ্ছি, যেটা আপনি ইতোমধ্যেই বলেছেন। আপনি বলেছেন যে নির্বাচন তো হতেই হবে, তবে তার সংস্কারের পরে। এবং এটা মানে আপনার একটা সভায় আপনি বক্তব্যে বলেছেন, এটা আমি দেখলাম যে প্রথম আলো তাদের একটা রিপোর্টে ব্যবহার করেছে। আহ, আমার প্রশ্নটা আপনার কাছে হচ্ছে যে আপনি আসলে কি মনে করছেন বা আপনারা কি মনে করছেন যে আহ, কি পরিমাণ সময় হলে এই পুরো সংস্কার কার্যক্রম শেষ হয়ে যাবে এবং বিচার কার্যক্রম শেষ হয়ে যাবে এবং তারপরে নির্বাচন হবে? মানে এখানে কি আপনারা কোনো টাইম লাইন ভেবেছেন নাকি ব্যাপারটাকে আপনারা অনেকটা ওপেন রাখতে চাচ্ছেন? মানে আমরা আমাদের দিক থেকে আমরা বলেছিলাম শুরুর দিকে যে এজেন্ডা, আপনার এজেন্ডা ঠিক করবে আপনি কতদিন থাকবেন। এটা 6 মাস হতে পারে, এটা 1 বছর হতে পারে, এবং এটা 2 বছর হতে পারে। তবে ডক্টর ইউনূস তার একটা মানে ভাষণে, জাতির উদ্দেশ্যে একটা ভাষণে
একটা অ্যাপ্রক্সিমেট টাইমলাইন দিকে ইঙ্গিত করেছে, যে সর্বোচ্চ সময়টা হচ্ছে আগামী বছরের জুনের মধ্যে। তা আমরা এটা নিয়ে বিরোধিতা করি না, আমরা বলি না যে আরো বেশি সময় দরকার, কিন্তু আমরা বলেছি যে এই সময়ের মধ্যে, ধরা যাক এই সময় পর্যন্ত উনি থাকবেন, কিন্তু যদি যদি সংস্কার কার্যক্রম না আগায়, কিংবা যদি বিচার কার্যক্রম একটা দৃশ্যমানতা তৈরি না হয়, তাহলে এইটুকু থাকাটারই বা কি অর্থ? তাহলে আপনি আরো আগে, এটা কিন্তু আমি এই যে আমি ডক্টর ইউনূসের কিন্তু সমালোচনা বিভিন্ন জায়গায় করেছি, আমি বলেছি আপনি যদি এই যে ধরা যাক আগামী বছরের ডিসেম্বর জুন পর্যন্ত থাকবেন, যদি যে কাজটা করার জন্য আপনার থাকা উচিত সেটা যদি না করেন, তাহলে এখনই আপনি চলে যান, এখনই আপনি ইলেকশনে চলে যান। যদি শুধু ইলেকশনই দিবেন, যদি সংস্কার করবেন না, এরকম অন্যান্য অনেক পক্ষের অনীহার কারণে সংস্কার করবেন না, এরকম যদি একটা সিদ্ধান্ত আপনি মনে মনে নিয়ে থাকেন বা অভিমান করেন যে কেউ চাচ্ছে না আমি করবো না, ইউনূস সাহেব কিন্তু বেশ কয়েকবার এই ধরনের টোনে কথা বলেছেন, তাহলে আমি বলেছি যদি এটাই হয়, তাহলে আপনার এখনই চলে যাওয়া উচিত, যে আমি শুধু ইলেকশন দিয়ে চলে যাব। আর যদি আপনি ঠিক করে থাকেন যে আপনি আগামী বছরের জুন পর্যন্ত থাকবেন, তাহলে কে চাচ্ছে তা না, আপনাকে সংস্কার প্রশ্নে ফার্ম হতে হবে। এবং আমি এটা বিশ্বাস করি, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ব্যাপারে ফার্ম হয়, তাহলে বাংলাদেশের জনগণ তার পক্ষে থাকে। মানে তিনি যদি বলেন যে আমি এই সংস্কার কার্যক্রমগুলো এই টাইমের মধ্যে করতে চাই, আপনারা সবাই আমাকে হেল্প করেন, তাহলে জনগণ কিন্তু তার পক্ষে থাকবে। এবং রাজনৈতিক দল যদি কেউ একটা বিরোধিতা করে, জনগণ সেই রাজনৈতিক দলের সমালোচনা করবে। আমরা দেখেছি অনেকগুলো ইস্যুতে জনগণ কিন্তু রাজনৈতিক দলের যখন সোশ্যাল মিডিয়া যখন প্রতিক্রিয়া হয়েছে বিএনপির বিরুদ্ধে, বিএনপি কিন্তু তাদের পজিশন চেঞ্জ করতে বাধ্য হয়েছে। শুরুর দিকে তারা যখন 3 মাসের মধ্যে ইলেকশন দেয় এটা বলতো, এখন আর সেভাবে বলে না, অন্যভাবে বলে। তো এই ব্যাপারগুলো আছে। আর একটা হচ্ছে যে আপনি আমাকে জানতে চাচ্ছিলেন বোধহয় যে কতদিন লাগবে। তা আমার কথাটা হচ্ছে যে এখানে পদ্ধতিটা ইম্পর্টেন্ট, প্রসেসটা ইম্পর্টেন্ট, যে আমরা কি করতে চাচ্ছি, কিভাবে করতে চাচ্ছি। মানে আপনি 2 বছর পরে কতগুলো সংস্কার করলেন, এবং তারপরে আপনি একটা ইলেকশন মানে সংসদ নির্বাচন দিয়ে চলে গেলেন, এবং বললেন যে বাকি সংস্কারগুলো আসলে ওই নির্বাচিত সংসদ করবে। সেক্ষেত্রে একটা প্রশ্ন আমার থাকে, এবং আমার মানে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে আমার যে স্টাডি, যে ইতিপূর্বে এগুলো ঘটে নাই। মানে পরে নির্বাচিত সরকার এসে আগেরটা করে নাই। যেমন 3 জোটের রূপরেখার কথাই ধরেন, 3 জোটের রূপরেখায় তো এটা বলেছিলেন, রাজনৈতিক দলগুলো একটা প্রতিশ্রুতি দিয়েছিল যে বাংলাদেশে কখনোই আর ভোট রিগিং হবে না, এবং বাংলাদেশের গণতন্ত্রকে তারা একটা স্থায়ী শাসন পদ্ধতি হিসেবে দেখতে চায়। কিন্তু 5 বছরের মধ্যে 95 সালে অন্য ঘটনা ঘটেছে। এই কারণে আমি করতে চাচ্ছিলাম যে এমন একটা অন্তত বুনিয়াদটা এরকম হোক, যেটা কোনো রাজনৈতিক দল মানে নষ্ট করতে পারবে না। বাকিটা হচ্ছে সরকার পরিচালনা করার ক্ষেত্রে আপনি কতটুকু এক্সপার্টাইজ দেখাতে পারছেন কি পারছেন না, কতটুকু স্কিলড ওয়েতে করতে পারছেন পারছেন না, এটা তো সরকার পরিচালনার ক্ষেত্রে। কিন্তু আমার স্টেটের কতগুলো বুনিয়াদ এখনই, একেবারে ফাউন্ডেশনটা এখনই তৈরি করা দরকার। তার মধ্যে সংবিধান একটা বড় প্রশ্ন, অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো কিভাবে পরিচালিত হবে, তার আইনগুলো ঠিক করার প্রশ্ন। আমি মনে করি এই সরকারের পক্ষে সেটা করা সম্ভব। শুধুমাত্র সংবিধানের ক্ষেত্রে তাকে একটা নির্বাচিত প্রতিনিধির কাছে যেতে হবে, তবে সেই নির্বাচিত প্রতিনিধি আসলে সংসদ হতে পারবে, হওয়া উচিত না, মানে হবে না আর কি, সংসদে হবে না, এটা হওয়া উচিত গণপরিষদে। এই রোডম্যাপটার ব্যাপারে, এবং আপনি বলেন যে গণপরিষদ যদি হয়, এখানে বিএনপির কোনো ভয় নাই। বিএনপি সংসদে যদি সংখ্যাগরিষ্ঠতা পায়, বিএনপি গণপরিষদে সংখ্যাগরিষ্ঠতা পাবে। বরং বিএনপির উচিত, এই যে বাংলাদেশ একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে ফ্যাসিজম থেকে একটা ডেমোক্রেটিক জার্নির মধ্যে আছে, এটার লিডার হওয়া উচিত বিএনপি। মানে আমার নেতৃত্বে এটা ঘটছে। যদি এটাতে সে বাগড়া দেয় বারবার, তাহলে কিন্তু মানে জনগণের মধ্যে, তরুণদের মধ্যে এটা নিয়ে একটা মানে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হবে। এটার সুযোগ নেবে অন্য অন্য কেউ। হ্যাঁ, মানে বিএনপি যতগুলো থেকে দূরে সরাবে নিজেকে, যেগুলো দরকার নাই, শুধু ইলেকশন দেন, আমি এসে আমার একটি জবাব বাস্তবায়ন করবো, এটার মধ্যে বিএনপি যত বেশি থাকবে, তত হচ্ছে আপনার অন্য কোনো কোনো ধরা যাক যে সমস্ত ইসলামপন্থী দলকে নিয়ে আমরা ভয় পাই, তারা কিন্তু শক্তিশালী হবে, এবং মনে হবে যে এই অভ্যুত্থানের প্রতি তারাই বেশি কমিটেড। ঠিক আছে, যেমন জামায়াত ইসলাম নিয়ে অনেক গুঞ্জন আছে এখন, বিএনপির অ্যাক্টিভিটিতে কিন্তু জামায়াত ইসলামকে আরো বেশি মানে ফ্রন্ট লাইনে নিয়ে আসতেছে। বিএনপি যদি থাকতো এবং তারা যদি ছাত্রদেরকে আস্থা নিত, কনফিডেন্স নিত যে বাবা ঠিক আছে তোমরা তোমাদের রাজনীতি করো, কোনো অসুবিধা নাই, তাহলে কিন্তু এই দুইটাই হতো প্রধান শক্তি, বাকিরা মানে এদের মানে সহায়ক শক্তি হিসেবে থাকতো। কিন্তু সামহাও বিএনপি যেহেতু পুরোপুরি ছাত্রদের প্রত্যেকটা দাবির বিরুদ্ধে, বা ছাত্রদের দাবি না, ধরা যাক সংবিধান পরিবর্তন করা দরকার কিনা, এই মুহূর্তে আপনি যদি একটা গণভোট করেন, আমি তো মনে করি বাংলাদেশে 80 ভাগ মানুষ বলবে যে হ্যাঁ এই সংবিধান পরিবর্তন করা দরকার। তো এই জিনিসগুলোতে বিএনপি বিরুদ্ধে দাঁড়াচ্ছে, উল্টো আওয়ামী লীগের তৈরি করা সংবিধানটাকে এখন ডিফেন্ড করতে চাচ্ছে, এটা বিএনপির জন্য ভুল হচ্ছে। এবং সে কারণেই আপনার আমাদের দিক থেকে বক্তব্য হলো যে আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলেছি, এবং এটাই এটাই হওয়া উচিত যদি আমরা চেঞ্জটাকে স্থায়ী করতে চাই। আদারওয়াইজ এত জীবন দেওয়ার পরে 90-এর অভ্যুত্থানের মতো এটাকে আর সেম মানে এটাকে আর মানে পুনরায় 90 বানানো উচিত হবে না, এই আর কি। আপনি অনেকগুলো কথা বলেছেন, তার মধ্যে অনেকগুলো ফ্যাক্ট দিয়েছেন। আমি কয়েকটা জাস্ট ফ্যাক্ট নিয়ে একটু আমার পয়েন্টটা শেয়ার করি। একটা হচ্ছে যে যেমন আমরা খুব পপুলার ভাবে বলি যে 3 জোটের রূপরেখা বাস্তবায়ন হয় নাই, এইটা আসলে আংশিক সত্য।
কারণ তিন জোটের রূপরেখা সব থেকে বড় প্রমিস ছিল হচ্ছে সংসদীয় গণতন্ত্রে ফেরত যাওয়া। আমরা দেখতে পাবো যে প্রেসিডেন্সিয়াল সিস্টেম যেটা 90-এর আগ পর্যন্ত ছিল, ওইটার পরিবর্তে তিন জোটের রূপরেখার যে অন্যতম প্রধান প্রমিস সংসদীয় গণতন্ত্র, সেটা কিন্তু স্টার্ট হয় 90-এর থেকেই স্টার্ট হচ্ছে। তো আমরা যদি একদমই বলি যে রাজনৈতিক নেতৃবৃন্দ কোনো প্রমিস রাখে নাই, এইটা তাহলে হয়ে যাবে লাইক 100% ফেইল করেছে। কিন্তু আমি যদি এভিডেন্টলি তাকাই, তাহলে দেখবো যে তিন জোটের রূপরেখার সব থেকে বড় যে প্রমিসটা ছিল সংসদীয় গণতন্ত্রের প্রত্যাবর্তন, রাষ্ট্রপতির ক্ষমতাকে কমিয়ে আনা, প্রধানমন্ত্রী ক্ষমতার ব্যালেন্স নিয়ে আসা, সংসদের হাতে ক্ষমতা ফেরত আনা, এই ব্যাপারগুলো ঘটেছে। একদম যে ঘটে নাই তা না ব্যাপারটা। আরেকটা ব্যাপার যেটা আপনি বলছিলেন এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গণপরিষদ। আহ, দেখেন মানে অ্যাট সাম পয়েন্ট এরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে যে আসলে বিএনপি সবকিছুর জন্য দায়ী বা এভরিথিং। আমি এখানে ব্যাপারটা একটু এইভাবে বুঝি যে বিএনপি তো একটা রাজনৈতিক দল, সে তো ক্ষমতায় যাইতে চায়, এবং সে আসলে কিন্তু চ্যারিটি করতে আসেনি। এবং আপনারাও যখন ক্ষমতায় যাবেন, আপনারাও কিন্তু আসলে চ্যারিটি করতে আসেন নাই। আপনারাও ক্ষমতায় যাবেন, আপনারাও ক্ষমতা এক্সারসাইজ করবেন। বিএনপি ক্ষমতায় যাইতে চায়, ওরাও এক্সারসাইজ করবে। জামাতও ক্ষমতায় যাইতে চায়, ওরা এক্সারসাইজ করবে। ডিপেন্ড করবে হচ্ছে কারা ভোট পাবে এবং ভোট পেয়ে ক্ষমতায় যাবে। প্রশ্নটা হচ্ছে যে উম, আহ, মানে মেবি রাজনৈতিক দলের মাথায় এরকম একটা চিন্তা থাকে যে আমি যদি সংস্কারের 100% ক্রেডিট নিতে পারি, তাহলে আমি কেন ক্রেডিট শেয়ার করব? এটা হতেই পারে, বিএনপি হয়তো বা চিন্তাই করতে পারে যে আমি যদি ক্ষমতায় এসে আমার 31 দফা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমি কেন সংস্কারের ক্রেডিট ছাত্রদের সাথে শেয়ার করব। আমি জানি না বিএনপির কি ভাবছে, বাট আমার আলোচনার একদম শেষ প্রান্তে এসে আমি আপনার কাছে আহ, যে প্রশ্নটা করতে চাচ্ছি এইটা হচ্ছে যে দিস ইজ সামথিং যেটা রিলেটেড উইথ আওয়ার ন্যাশনাল সিকিউরিটি অ্যাজ ওয়েল। হ্যাঁ, আমরা দেখলাম যে গণ অভ্যুত্থানের ঠিক পরে পরে মাহফুজ যখন একটা বক্তব্য দিল, সেখানে তিনি দায় ও দরদের রাজনীতির কথা বললেন এবং বললেন যে আওয়ামী লীগের যে ভোটার তাদের কি করা হবে, তাদেরকে তো আমরা মানে দেশ থেকে বের করে দেওয়া যায় না, তাদেরকে তো মানে কোনোভাবে অ্যাসিমিলেট করতে হবে। আবার আমরা সেদিন দেখলাম যে মাহফুজ সেম একটা বড় সমাবেশে গিয়ে বক্তৃতা করলেন এবং তিনি তার ওই পজিশন থেকে পুরোপুরি সরে আসছেন। তো এইটা হচ্ছে যে তার একটা রাজনৈতিক অবস্থান। এখন আওয়ামী লীগ অ্যাজ এ পলিটিক্যাল পার্টি তার বিচার হতে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ থাকার কথা না, এবং আমার মনে হয় না যে কারো এটা নিয়ে সন্দেহ থাকা উচিত। কিন্তু এটাও ঠিক যে বাংলাদেশে মোটামুটি আওয়ামী লীগের 2 থেকে 2.5 কোটির মতন ভোটার রয়েছে। যদি আমরা লাস্ট যে একসেপ্টেড ইলেকশন আমরা যদি দেখি 2008-এ, সেখানে এই সংখ্যাটা আরেকটু বেশি। তো ধরেন এই সংখ্যাটা যদি একদম এখন অনেক কমে গিয়ে মাত্র যদি 1 কোটিতেও থাকে, 1 কোটি ইটস আ বিগ নাম্বার, এবং এদেরকে যদি ভোটের বাইরে রাখেন, তাহলে হচ্ছে যে ওইটা একটা বড় ন্যাশনাল সিকিউরিটি ক্রাইসিস তৈরি করবে। তো আপনারা এই যে দাবিটা করছেন, এবং আমার মনে হয় যে আপনাদের এই দাবির সাথে অনেকেরই সমর্থন রয়েছে, সেই ক্ষেত্রে আপনারা এই যে ন্যাশনাল সিকিউরিটি ক্রাইসিসের যে সেন্ট্রাল প্রবলেম, এইটাকে আপনারা অ্যাড্রেস করবেন কিভাবে? মানে আমি শুধু আপনার দাবি নিয়ে প্রশ্ন করছি না, আমি এইটার যে আউটকাম সেটা নিয়ে প্রশ্ন করছি। এর আগে আমি ভাই আপনার লাস্ট বক্তব্যটাতে একটু উইথ ডিউ রেসপেক্ট একটু রেসপন্স করতে চাই। সংসদীয় গণতন্ত্র ওই তিন জোটের রূপরেখায় একটা ছিল এরশাদের পতন, আর একটা ছিল হচ্ছে যে সংসদীয় গণতন্ত্র, সংসদ সার্বভৌম, সংসদকে সার্বভৌম করা। এরশাদের পতন ঘটেছে এবং সংসদীয় ব্যবস্থা আমরা ফেরত এসেছি। আমার বক্তব্যটা হচ্ছে যে আমরা সংসদীয় ব্যবস্থাটাকে একটা নিরঙ্কুশ ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠা করতে পারিনি। তার প্রথম প্রমাণ হচ্ছে 95 সালের ওই ইলেকশনে, যেখানে আসলে মানে ভোট, তারা তো বলেছিল যে ভোট রিগিং, আর কোনোদিন ভোট রিগিং করা যাবে না, কোনোদিন কেউ বিনা ভোটে ক্ষমতায় থাকতে পারবে না। আমরা 90 থেকে 2024 পর্যন্ত আমাদের যে মানে জার্নি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ব্যবস্থাটা মানে ইনট্যাক্ট না। এটা চাইলেই কেউ মানে এটাকে উল্টে দিতে পারে। যদি কোনো রাজনৈতিক দল চায়, সে আসলে ভোট ছাড়াও ক্ষমতায় থাকতে পারবে। এইখান থেকে আমার কাছে মনে হয় যে প্রথমত তাদের আকাঙ্ক্ষা, আর দ্বিতীয়ত হচ্ছে যে পদ্ধতিতে তারা ঠিক করেছিলেন, এই দুটো মিলিয়ে আসলে তিন জোটের রূপরেখাটা সেই অর্থে বড় কোনো সাকসেস আনতে পারেনি। ইভেন ইভেন মানে এরশাদ পর্যন্ত ক্ষমতায় শেষ দিন পর্যন্ত, মৃত্যুর আগ দিন পর্যন্ত থেকে গেলেন। আপনি তো বলেছিলেন যে আপনি এরশাদের পতন ঘটাচ্ছেন, কিন্তু এরশাদ তো মৃত্যুর মানে এমনকি প্রথম ইলেকশনে, ওই এরশাদের পতনের পর প্রথম ইলেকশনে এরশাদ কিছু আসন সহ সংসদে গেছে। তাই তো এই হচ্ছে পরিস্থিতি। সেই কারণে আমি মনে করি যে তিন জোটের রূপরেখাটা খুব বড় একটা সাকসেস আকারে দেখার সুযোগ কম। ওইখান থেকে আমি কথাটা বলেছি। আর লাস্টে আপনি যেটা বললেন যে না, মাহফুজ কি তার কথা থেকে সরে এসেছে কিনা, আমার কাছে কিন্তু মাহফুজের ওই মাহফুজ প্রথম যে কথাটা দিয়ে আসলে মনোযোগ পেলেন আর কি। কারণ মাহফুজকে তো আর সেভাবে সমাজ চিনতো না, মানে মাহফুজকে অনেকেই চিনতো আমরা যারা ডিপলি পরিচিত, কিন্তু ওভারঅল বাংলাদেশের মানুষের কাছে মাহফুজ অতটা পরিচিত ছিল না। ইভেন নাহিদও যেহেতু গণ অভ্যুত্থানের সামনের ফেস ছিল, মাহফুজ তো একটু অন্তরালে থেকে কাজ করেছিলেন।
ফলে মাহফুজ ওই প্রথম ওই বক্তৃতা দিয়ে, যেটা রেফারেন্স আপনি দিলেন, সেটা আমাদেরই একটা প্রোগ্রাম ছিল, জুলাই গণপরিষদ নামে আমরা যে একটা উদ্যোগ শুরু করেছিলাম, সেখানে তিনি যা বলেছেন, আর লাস্ট যে তার রামগঞ্জের সমাবেশে তিনি যেটা বলেছেন, আমি মনে করি না যেখানে খুব বড় পার্থক্য আছে। তিনি বলেছেন যে আওয়ামী লীগকে বা যারা ফ্যাসিবাদী তাদের নির্বাচনে আসার অধিকার নেই। তিনি দলের ব্যাপারে এই কথাটা বলেছেন। এখন তাদের যে সমর্থক বা ভোটার আছে তাদের কি হবে? এখন আমি তো মনে করি যে তাদের সমর্থক মানে বাঁধা সমর্থক অনেক কমেছে, কারণ তারা সর্বশেষ ভোট দিয়েছে 2008 সালে, এবং যে জেনারেশনের উপর তারা দাঁড়িয়ে 2008-এ ক্ষমতা এসেছিল, এই জেনারেশনটাই এখন তাদের উপর থেকে সমর্থন মোটা দাগে সরিয়ে নিয়েছে, মানে যারা অন্ধ সমর্থক তাদের কথা বাদে। আর ইয়াং জেনারেশন এখনকার যে জেনজি এবং বা আলফা কিংবা মিলেনিয়াল, এই জেনারেশনটা কিন্তু ওভারহেলমিংলি আওয়ামী লীগের বিরুদ্ধে, কারণ তারাই এই অভ্যুত্থানটা করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। এখন এর বাইরেও আওয়ামী লীগের ভোট থাকতে পারে, তাদের তো ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। তারা চাইলে এখন বিএনপি কে ভোট দেবে, তারা যদি ছাত্রদের রাজনীতির প্রতি কনভিন্সড হয় তারা ছাত্রদের ভোট দেবে। তাদের ভোট, তাদের ভোটাধিকার নিয়ে তো কেউ প্রশ্ন তোলে নাই, তাদের রাজনীতির অধিকার নিয়ে কেউ প্রশ্ন তোলে নাই। কথাটা হয়েছে যারা মানে ক্রিমিনাল তাদের শাস্তি হতে হবে, এবং যারা দল হিসেবে অপরাধী, মানে আপনি যদি মানে বাংলাদেশের সন্ত্রাস বিরোধী আইন দ্বারা কিন্তু দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা সম্ভব, ঠিক আছে। ট্রাইব্যুনালে এই বিধান ছিল, ট্রাইব্যুনাল সম্প্রতি এটা সরিয়ে নিয়েছে। কিন্তু মানে তাদের আপনি কি এখন তাদেরকে আবার ইলেকশন করতে দিবেন? এবং অনেক রাজনৈতিক দল যে বলে যে মানে আমি এটার সাথে একমত না আর কি, রাজনৈতিক দল সহ সিভিল সোসাইটির তরফ থেকে বলা হয় যে আওয়ামী লীগকে ভোটে আসতে দেন, জনগণ তো তাকে ভোটের মধ্যে দিয়ে পরাজিত করবে। আমি এটার সাথে একমত না এই কারণে যে এই কথাটার মধ্যে মনে হয় কি যে আওয়ামী লীগ একটা স্রেফ একটা বিরোধী দল, স্রেফ বাংলাদেশের রেজিম চেঞ্জ ঘটেছে, ঘটনা কিন্তু সেরকম না। একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আওয়ামী লীগের পতন ঘটেছে, এবং আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণ ইতিমধ্যেই রায় দিয়েছে। এবং মাত্র মানে 1 বছরের মধ্যে যদি ইলেকশন হয়, মাত্র 1 বছরের মধ্যে জনগণকে আবার রায় দিয়ে প্রমাণ করতে হবে যে তারা আওয়ামী লীগকে চায় না, এটা ঠিক মানে যৌক্তিক না। এই কারণে আপনাকে নিষিদ্ধ করা হবে কি হবে না সেটা নিয়ে আমার অন্য অবজারভেশন আছে, কিন্তু দল হিসেবে আওয়ামী লীগ আগামী দুটো ইলেকশন বা তিনটা ইলেকশনের ক্ষেত্রে আওয়ামী লীগের ব্যাপারে একটা ন্যাশনাল কনসেনসাসে পৌঁছাতে হবে যে আমরা কি আগামী ইলেকশন আওয়ামী লীগকে করতে দিব কিনা। স্পেশালি যখন ওই একই ক্রিমিনাল সিন্ডিকেট এখনো আওয়ামী লীগের কমিটি, এখনো তো আওয়ামী লীগ কমিটিটা আগের কমিটি, সারা দেশে তাদের কমিটিতে আগের কমিটি। তাহলে যারা তিনটা ইলেকশন রিগ করলো, যারা স্থানীয় সরকারের যে নির্বাচনগুলো ছিল সেগুলোতে যে কমিটিগুলো ওই নির্বাচনগুলো ছিনিয়ে নিয়েছে জনগণের কাছ থেকে, তাদের ব্যাপারে আপনি তো একটা সিদ্ধান্ত নিতে হবে। না, সারোয়ার তারপরে তুষার, আসবে সরি আমি একটু অধিকার। ইন্টারাপ্ট করছি। আমি এই জায়গাগুলোতে আপনার সাথে একমত। হ্যাঁ, মানে আওয়ামী লীগের বিচার হতে হবে, তাদের যে কর্মীরা মানে জনহত্যার সাথে জড়িত তারও বিচার হতে হবে, এগুলো নিয়ে মানে আমার মনে হয় না যে কোনো বিতর্ক আছে। আমার কোয়েশ্চেনটা আসলে আওয়ামী লীগের নিষিদ্ধ করা বা তাদেরকে রাজনীতিতে আসতে দেওয়া এটা দিয়ে না। আমার প্রশ্নটা হচ্ছে যে ন্যাশনাল সিকিউরিটি ক্রাইসিসটা তৈরি হবে এত বড় সংখ্যক মানুষকে রাজনীতির বাইরে রাখাতে, সেইটা ডিল করার জন্য আপনাদের কোনো প্ল্যান বা প্রস্তাবনা আছে কিনা, নাকি সেটা নিয়ে এখনো বোধহয় ভাবনা চিন্তা শুরু হয়নি? এটাই আমার জানার প্রশ্ন। যারা সমর্থক এবং যারা রাজনীতিটা করে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমি মনে করি যদি আমরা রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করতে পারি, সকল আমাদেরকে একটা মানে আমি মনে করি যে কতগুলো বিষয় আমাদেরকে নিজেদের মধ্যে রাজনীতি করাটা বন্ধ করতে হবে, এবং আমাদের এই ব্যাপারগুলোতে একটা জাতীয় ঐক্য তৈরি করতে হবে যে হ্যাঁ এই ব্যাপারে আমরা একমত যে আওয়ামী লীগের ব্যাপারে আমাদের আগামী 10 বছরের অবস্থান হচ্ছে এটা কৌশলপথ। এটা যদি সকল রাজনৈতিক দল, যদি আমি জানি যে এটা খুব টাফ, কারণ ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলো মনোভাব কিছুটা প্রকাশিত, তবু জনগণের যদি একটা প্রেশার থাকে তাহলে আসলে এই সরকারকে একটা শক্ত সিদ্ধান্ত এই ক্ষেত্রে নেওয়া উচিত যে আওয়ামী লীগের ক্ষেত্রে আপনি কি করবেন। কারণ আমি মনে করি যে যদি আওয়ামী লীগকে আপনি ইলেকশনে ফাইট করতে দেন, এটা একটা বিরাট ডিসগ্রেস হবে। এবার এটা এটা করতে দেওয়া উচিত না। এমন না যে আওয়ামী লীগকে আমরা ভয় পাচ্ছি যে আওয়ামী লীগ আবার ভোটের মধ্যে দিয়ে ক্ষমতায় আসতে পারবে কিনা, এটা প্রশ্ন না। প্রশ্নটা ঔচিত্য এবং নৈতিকতার, যে আওয়ামী লীগ এরকম একটা গণহত্যা করার পরে সামনে ইলেকশনটা তাকে আসলে সুযোগ দেওয়া উচিত কিনা। ন্যাশনাল সিকিউরিটি আমরা তো মানে আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যেক নাগরিক, ইভেন যদি সে আওয়ামী লীগ হয় অপরাধী হয়, তার বিচারটা হতে হবে আইনি প্রক্রিয়া। ফলে আর বাকি যারা কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না, কিন্তু আওয়ামী লীগ সমর্থন করেছে বা ইভেন আওয়ামী লীগের একটা কোনো কমিটিতেও আছে, আমি মনে করি যে তাদের জীবনের নিরাপত্তা দেয় এটা স্টেটের দায়িত্ব, সরকারের দায়িত্ব। যদিও এখন আমাদের সরকারটা খুব নাজুক, কিন্তু আমরা তো দেখেছি যে কোনো কোনো ক্ষেত্রে যারা এমনকি অপরাধী তারা পর্যন্ত শেল্টার পাচ্ছে। আর স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের বিভিন্ন ক্রিমিনালস তারা কিন্তু অন্যান্য দল কিংবা নানাভাবে অন্য স্রোতের মধ্যে মিশে যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে তারা ছোটখাটো পাতি নেতা তাদের আমাদের সংগঠনের মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করেছে, আমরা সেগুলো পরে যখন খবর পেয়েছি আমরা বের করেছি। তো এগুলো ঘটছে, কিন্তু ন্যাশনাল সিকিউরিটি খুব বড় সমস্যা হবে তাদেরকে দল হিসেবে বাইরে রাখলে, মানে ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কে বাইরে রাখলে, এরকম আমার কাছে মনে হয় না। আর আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রশ্ন তো কমপ্লিটলি আলাদা, যে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতিটা আপনাকে স্ট্রিক্টলি হ্যান্ডেল করতে হবে, প্রত্যেকটা মানুষের জীবনের নিরাপত্তা দিতে হবে। এটা যদি নিশ্চিত করা যায় তাহলে এই মানে যে ন্যাশনাল সিকিউরিটি কনসার্নটা আপনি জানাচ্ছেন, এটা আমার কাছে মনে হয় যে এটা খুব বড় সমস্যা হবে না। স্যার তুষার, আপনার কাছে আমাদের এই আলোচনার পডকাস্টের শেষ প্রশ্ন।
এবং এটা আবার রাজনৈতিক দল নিয়ে, যে রাজনৈতিক দলটা মানে আপনাদের যে রাজনৈতিক দল আসছে সেটা নিয়েই। বাংলাদেশে একটা কমন পারসেপশন আছে যে ছাত্র হিসেবে ধরে নেওয়া হয় যে তাদের কিছু সেট অফ রুলস আছে, তাদের কিছু সেট অফ জীবন ধারণের পদ্ধতি আছে, তারা মোর পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, এই ধরনের একটা পারসেপশন আছে। আপনারা যখন রাজনৈতিক দল গঠন করবেন, আপনারা কি নিজেদেরকে ছাত্রদের রাজনৈতিক দল হিসেবে পরিচিত করাতে চাচ্ছেন, নাকি আপনারা অন্য কোনো শব্দ এখানে আনতে চাচ্ছেন যেটা দিয়ে আপনারা আরো বৃহত্তর জনগোষ্ঠীকে সংযুক্ত করতে পারবেন? আমরা এক্ষেত্রে বলেছি যে অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, যারা অভ্যুত্থানের লেজিটিমেট বডি, তাদের নেতৃত্ব উদ্যোগ এটা করছে, কিন্তু পুরোটাই ছাত্রদের রাজনৈতিক দল ব্যাপারটা এরকম না। আমরা বলেছি যে তরুণদের নেতৃত্বের একটা দল আসছে, হ্যাঁ, এবং এখানে নেতৃত্বের সামনের দিকে তরুণরা থাকবে। এবং তরুণ মানে আমি একটু আগে বলেছি যে এটা এটা আপ টু এইজ 60 হতে পারে, ঠিক আছে, মানে যাদের আউটলুকে তরুণ আর কি। এটা বলার একটা, এটা আমাদের আপনি বলতে পারেন যে একটা সেলিং পয়েন্ট, যে তরুণদের রাজনৈতিক দল মানে সকল তরুণ যেন এটাতে আগ্রহী হয়। তার মানে অন্য কোনো বয়সের লোকজন এখানে থাকবে না তা না, কিন্তু আমরা চেষ্টা করছি যেন সামনের রাজনৈতিক দলটাতে তরুণ এবং সিনিয়র যারা আছেন, প্রবীণ যারা আছেন, তাদের একটা কম্বিনেশন যেন থাকে। কিন্তু আউটলুকটা যেন অন্তত এরকম মনে হয় যে এটা হচ্ছে, মানে আপনাকে তো একটা বিশেষ কিছু দেখাতে হবে যে এই এই কারণে আমি আলাদা এবং এই কারণে তোমার আমার কাছে আসা উচিত। তো সেই ক্ষেত্রে আমরা তারুণ, মানে তরুণ প্রধান দলটা তারুণ্যের শক্তির উপর নির্ভরশীল, এরকম একটা ইমপ্রেশন ক্রিয়েট করার চেষ্টা করছি। এবং এটা শুধু ইমপ্রেশন না, বাস্তবত ওরকম দেখা যাবে যে নেতৃত্বের এবং পলিসি মেকিং এর তরুণরাই এখানে মূলত আছে। ধন্যবাদ সারোয়ার তুষার। আজকে আমরা এই পডকাস্টে যে আলাপ আলোচনা করলাম, আমি যদি খুব ছোট করে এর একটা সামারি তুলি, তা হচ্ছে আমরা খুব জলদি একটা নতুন রাজনৈতিক দলের উত্থান দেখতে পেতে যাচ্ছি। এবং সেই রাজনৈতিক দল যাদের নেতৃত্বে আসছে তারা জুলাই গণ অভ্যুত্থানের সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র থাকা উচিত, এবং সেই বহুদলীয় গণতন্ত্রে বহু রাজনৈতিক দল থাকা উচিত, এবং সেই রাজনৈতিক দল জনগণের ভোটে, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় এসে দেশ শাসন করবে, এবং জনগণ যখন তাদের প্রতি খুশি হবে না, নতুন আর একটা দলকে পছন্দ করে নেবে। এই সুস্থ রাজনৈতিক চর্চার ধারার প্রত্যাশায় আহ, আপনাদেরকে সবাইকে শুভকামনা জানিয়ে আহ, আমাদের এই অনুষ্ঠানটি শেষ করব। শেষ করার আগে সারোয়ার তুষার, 1 মিনিটে আপনার কাছ থেকে জানতে চাইবো আপনার প্রত্যাশা কি? আসিফ ভাই, আপনাকে প্রথমত ধন্যবাদ যে আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আমাকে কথাগুলো বলার সুযোগ করে দিয়েছেন। আমার প্রত্যাশা খুব সিম্পল। আমরা বাংলাদেশে, আমার মধ্যে এরকম অনেক তরুণ আছে যারা একটা রাষ্ট্র প্রকল্প মাথার মধ্যে নিয়ে আমরা ঢাকা শহরে নানা ধরনের কর্মকাণ্ড চালিয়েছি। এবং আমি এখন মনে করি যে আমাদের সামনে সেই সুযোগ এসেছে যখন কিনা আমরা আমাদের যে ডেমোক্রেটিক স্টেট ভিশন, এইটা টু সাম এক্সটেন্ট এখানে বাস্তবায়ন করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারি, যে আমাদের সাধ্যের মধ্যে। তো সেটা আমরা চেষ্টা করছি। এবং এই ক্ষেত্রে আমি ফ্রান্স ফানোর একটা কথা খুব বিশ্বাস করি। উনি বলেছিলেন যে প্রত্যেকটা জেনারেশনের সামনে দুটো কাজ থাকে, মানে একটা মিশন থাকে, এবং সেই মিশনটা, সে এই মিশনটা নিয়ে দুটো কাজ করতে পারে। এক হয় সেই মিশনটাকে ফুলফিল করবে, অথবা সেই মিশনটার সাথে বিট্রে করবে। তো আমি হচ্ছে, যেহেতু আমার পক্ষে সম্ভব হচ্ছে যতটুকু আমার স্কোপের মধ্যে, এই যে এখন বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠন প্রক্রিয়ার মধ্যে আছে, এটাতে যতটুকু আমার পক্ষে সম্ভব আমি ভূমিকা রাখতে চাচ্ছি। তো সেই ভূমিকার অংশ হিসেবে আপনার সাথে আমি যে কথা বলছি, এটাও সেটারই অংশ। তো সেইটার জন্য আপনাদের সমর্থন এবং শুভকামনা আমাদের দরকার, এবং বাংলাদেশের জনগণের মানে সমর্থন আমাদের দরকার। আশা করি আমরা সেটা পাবো। এবং এবং যৌক্তিক সমালোচনা, আমাদের যদি কোনো ভুল থাকে, গাইডলাইন দেওয়ার থাকে, সেটা অবশ্যই আপনারা করবেন। তাতে করে আমরা সমৃদ্ধ হব। এবং এর মধ্য দিয়ে, কারণ আপনি আমার এই দলটা সমর্থন করবেন কি করবেন না, মানে এই দলের অংশ হবেন কি হবেন না, সেটা পরে। কিন্তু বাংলাদেশের স্বার্থের জন্য আপনি রাইটলি বলেছেন যে এখন এরকম একটা রাজনৈতিক দল দরকার। এই গ্রেটার ন্যাশনাল ইন্টারেস্টের জায়গা থেকে এখন অন্তত এই দলটা গঠন হওয়ার পরে আপনি তার পলিসি ধরে ধরে সমালোচনা করবেন, সেটা অন্য বিষয়। কিন্তু গঠন হওয়ার আগ পর্যন্ত আমাদের সবার উচিত এই রাজনৈতিক দলটাকে সামনে আসতে দেয় এবং এটাকে মানে আত্মপ্রকাশ করতে দেয় আর কি। এর আগে নানা ধরনের কনফিউশন তৈরি না করাটাই ভালো হবে। বাংলাদেশের জন্য এখন একটা নতুন রাজনৈতিক দল মানে একেবারে ক্রাইং নিড হয়ে গেছে। ধন্যবাদ সারোয়ার তুষার, এবং সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা যারা আমাদেরকে শুনলেন তাদেরকেও ধন্যবাদ। আমি আমার পডকাস্টের শেষে সবসময় বলে থাকি, ব্যাপারটা এরকম না যে সারোয়ার তুষার যা বলেছে বা আমি যা বলেছি তার চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে। আপনি নিজে আমাদেরকেও প্রশ্ন করতে পারেন। আমাদের চিন্তাটাই যে আলটিমেট চিন্তা, ব্যাপারটা তা না। মানুষ যখন প্রশ্ন করে এবং প্রশ্নের মাধ্যমে চিন্তাকে গ্রহণ করতে শেখে, সেটাই আসলে গণতন্ত্রের পথে প্রধান এবং প্রথম যাত্রার মাইলস্টোন হিসেবে কাজ করে। আপনারা সবাই ভালো থাকবেন। সারোয়ার তুষার, আপনিও ভালো থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।